নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুল ইংরেজি শিক্ষক। অনেকগুলো ভিডিও বানিয়েছি আমি, ইন্টারভিউ ভিডিও বলেন, পডকাস্ট ভিডিও বলেন। মেনলি আমার স্টুডেন্ট যারা জীবনে সফল হয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা সফল হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে, বা নিট পরীক্ষায়। আজকে আমাদের স্কুলেরই প্রাক্তন ছাত্র শোভন কর, এই যে আজকে যে পরীক্ষাও সফল হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা বলছে আর কি, তার অনেক পরীক্ষা হয়। সব থেকে সর্বোচ্চ পরীক্ষা ইউপিএসসি, যেটা ওয়ার্ল্ডের টপ লেভেলে, টপ 10টা পরীক্ষার একটা আর কি। তার যে সিএসসি, সিভিল সার্ভিসেস এক্সামিনেশন, যার মাধ্যমে আইএএস, আইপিএস, আইএফএস নিয়োগ হয়, সেটা সব থেকে টাফ এবং গ্রুপের পরীক্ষা। তার ঠিক পরের ধাপেই থাকবে এসএসসি আয়োজিত, মানে স্টাফ সিলেকশন কমিশন আয়োজিত কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন বলা হয় আর কি। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন, যেটা সিজিএল নামে সুপরিচিত গোটা ইন্ডিয়াতে। অল ইন্ডিয়া পরীক্ষা, যে পরীক্ষার স্কোপ অনেক বেশি, অনেক রকম পরীক্ষা হয় সিজিএলের আর কি। মাধ্যমিক লেভেলে, উচ্চ মাধ্যমিক লেভেলে, গ্র্যাজুয়েট লেভেলে। সিজিএল হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা। গ্রুপ বির পরীক্ষা যথেষ্ট মর্যাদার, যথেষ্ট ভালো বেতন প্যাকেজ, যথেষ্ট সুযোগ সুবিধা, আর সব থেকে বড় কথা, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার র্যাঙ্কের একটা চাকরির পরীক্ষা, যা অনেক স্টুডেন্টের স্বপ্ন থাকে ছোট থেকে। গ্র্যাজুয়েশন হয়তো অনেকে ইউপিএসসি, সিএসসির স্বপ্ন অনেকে দেখলেও, যেহেতু নিয়োগ খুব কম হয়, খুব টাফ পরীক্ষা হয়, হয়তো সেই স্বপ্ন অনেকের পূরণ হয় না। কারণ ওখানে 3টে ধাপ থাকে, প্রিলি থাকে, মেন থাকে, ইন্টারভিউ থাকে। এসএসসি সিজিএলও 2টো ধাপ থাকে, প্রিলি, টায়ার 1 টায়ার 2, মানে প্রিলি আর মেন, ইন্টারভিউটা থাকে না। সেটা অনেকের স্বপ্ন থাকে, যদি ছোটো থেকে কেউ স্বপ্ন দেখে যে আমি সিজিএলের কোনো বিগি গ্রুপে চাকরি করব। এবং সত্যি কথা বলতে কি, এই সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরিগুলো যথেষ্ট আকর্ষণীয় আর্থিক প্যাকেজ, আকর্ষণীয় লোভনীয় সুযোগ সুবিধা। শুধু স্টেটের বাইরে হয়তো থাকতে হয়, কিন্তু প্রমোশনে যথেষ্ট সুযোগ আছে। আর কেন্দ্র সরকারের বেতন কাঠামোর সুযোগ সুবিধা অন্যান্য স্টেট গভর্নমেন্ট থেকে অনেক অনেক গুণ ভালো। সুতরাং সেই চাকরি পেয়েছে আমাদের স্কুলেরই ছেলে শোভন কর। অসাধারণ ব্যাপার আর কি, সত্যি বড় ব্যাপার একটা আর কি। এবং সব থেকে শোভনের, আমি খুব ভালো স্টুডেন্ট ছিল, ক্লাস 7 থেকে ফার্স্ট হয়েছিল, কিন্তু সব থেকে বড় কথা, ওর যখন সমস্ত বন্ধুরা অন্যান্য চাকরি পেয়ে যাচ্ছে, কোনো ধৈর্য হারায়নি, মাটি কামড়ে পড়েছিল। হয়তো ভিডিওতে নেই, ও সবসময় পড়তো। 24 ঘন্টার মধ্যে খাওয়া, ঘুমানো আর পড়া ছাড়া কোনো কাজ ছিল না। হয়তো 17-18 ঘন্টা পড়েছে কোনো এক সময়, নিজেকে তৈরি করেছে আর কি। এইটা খুব ইম্পর্টেন্ট, প্রিপারেশন খুব ইম্পর্টেন্ট আর কি, নিজেকে তৈরি করা, সেই লেভেলে তৈরি করা আর কি। তোমরা যারা এই ভিডিওটা দেখবে, সত্যি তোমাদের কাছে একটা শিক্ষণীয় ভিডিও হতে যাচ্ছে আর কি। যে খোঁজে সেই পায়, আর যে খোঁজে না সে পাবে না। তো এই ভিডিওর মাধ্যমে তোমরা সেই সঠিক পথটা খুঁজে পাবে, যদি পুরো ভিডিওটা দেখো মন দিয়ে আর কি, যে কীভাবে আমি এরকম একটা সর্বভারতীয় পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করব ছোট থেকে, ক্লাস 7-8 থেকে। অ্যাকচুয়ালি 8, 9, 10, 11, 12 এই 5টা হচ্ছে মেন। তারপরে গ্র্যাজুয়েশন এখন 4 বছর হয়ে গেছে আরও। এই 10টা বছর সময় তোমার প্রিপারেশনের সময়। তারপরে তুমি নামছো মার্কেটে, সর্বভারতীয় বাজারে, চাকরির বাজারে, যেটা খুব কঠিন পরীক্ষা আর কি। সব পরীক্ষাগুলো কঠিন, বেশ কঠিন আর কি। আর সেই পরীক্ষায় সফল হতে গেলে অনেক কিছু মেনে চলতে হয়। আমি শোভনের লেখারই কিছু অংশ, মেন পয়েন্ট আমি পড়ছি। শোভনের সব থেকে বড় যেটা লেখে নিও নিজে, এটা আমি বলছি, ধৈর্য 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 ধরতে হবে আর কি। 3-4 বছর, 5 বছর, 6 বছর ধৈর্য ধরতে হবে আর কি। সেই ধৈর্যটা ধরলে একটা ভালো ফল, একটা দারুণ একটা কিছু জীবনে এটা আশা করছো, সেই স্বপ্ন পূরণ হবে। প্রথম হচ্ছে, যে পরীক্ষা দিচ্ছ, সিজিএল যদি দাও, ইউপিএসসি যদি দাও, সেই পরীক্ষার সিলেবাস সম্পর্কে সম্পূর্ণ নলেজ নেওয়া, একদম প্রতিটা ধাপের নলেজ নেওয়া। সেকেন্ড হচ্ছে, যখন তুমি পড়ছো, ডিটেলস পড়তে হবে, একদম কোনো ফাঁকিবাজি চলবে না। ডিটেলস পড়তে হবে সেই সিলেবাসের প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে, এবং তোমাকে নিজেকে খাতায় বা সেই বইয়ে শর্ট নোট বানাতে হবে। এটা তোমার সম্পূর্ণ নিজের নোট, যে তুমি যেটা বুঝলে তার শর্ট নোট আর কি। তারপরে খুব ইম্পর্টেন্ট, যেটা পিওয়াইকিউ বলে, আপনি দেখবেন যারা সবাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ, বিগত 20 বছর, 10 বছর, 15 বছরের কোশ্চেন সলভ করতে হবে। অনেকে তার থেকেও বেশি বছরে সলভ করে, এবং তার মধ্যে তোমাকে বেছে নিতে হবে সব থেকে ইম্পর্টেন্ট কোনগুলো আর কি। তারপরে হচ্ছে মক টেস্ট দেওয়া,
খুব ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট মক টেস্ট দেওয়া। অনলাইন অফলাইন মক টেস্টের নানা রকম সুযোগ আছে, প্ল্যাটফর্ম আছে, আজকে অনলাইনের অনেক সুযোগ আছে আর কি। নিয়মিত উইকলি, কোয়ার্টারলি, মান্থলি মক টেস্ট দিতে হবে। এবং সব থেকে যেটা শোভন ভালো কাজ করেছে, ডায়েরি অফ মিস্টেক্স, একটা ডায়েরি মেনটেন করতো, যাতে সেই মক টেস্টের ভুলগুলো লিখতো এবং নিজেকে অ্যানালাইসিস করতো যে কোথায় ভুলভ্রান্তি হচ্ছে এবং সেই ভুলটাকে করা। তারপরে হচ্ছে অ্যানালাইসিস করা, ভুলভ্রান্তি কোথায় হচ্ছে আর কি, নিজেকে আপডেট করা, নিজেকে নেক্সট লেভেলে তুলে নিয়ে যাওয়া আর কি। এবং রিভিশন খুব ইম্পর্টেন্ট, বারবার রিভিশন দেওয়া, বারবার একই জিনিস বারবার রিভিশন দেওয়া খুব বিরক্তিকর, ক্লান্তিকর, কিন্তু রিভিশন দিতেই হবে আর কি। আর ভিজুয়ালাইজ করা, ও গঙ্গার ধারে বসে পুরো পরীক্ষাটা অনেকবার ভিজুয়ালাইজ করে পরীক্ষা দিচ্ছে আসল পরীক্ষা দেওয়ার আগে। খুব ইম্পর্টেন্ট, যে কোনো খেলোয়াড়, যে কোনো সফল ব্যক্তিত্ব যেটা সে পাচ্ছে, সে অলিম্পিকে গোল্ড মেডেল হোক, কোনো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কাপ হোক, যে কোনো কিছু হোক, সেটা মনে মনে আগেই সেই চ্যাম্পিয়ন প্লেয়াররা ভিজুয়ালাইজ করে নেয়, অনেকবার সেটা পায়, তারপরে আসল মঞ্চে অস্কার হোক সেটা তখন সে পায়। খুব ইম্পর্টেন্ট এই ভিজুয়ালাইজ করাটা। আর হচ্ছে যে কনসিস্টেন্সি, রেগুলারিটি মেনটেন করতে হবে আর কি, ঠিক আছে। আর তোমাকে কি এই কনসিস্টেন্সি লাগাতার চেষ্টা চালিয়ে যেতে হবে যতদিনে তুমি সফল হচ্ছে আর কি। আর ভেতরে জ্বালা আগুন তো লাগবেই, একটা ফুয়েল লাগবে, একটা মোটিভেশন লাগবে, রোজ নিজেকে মোটিভেট করা, কারণ তোমার স্বপ্নটা অনেক বড়। আর সেই বড় স্বপ্নকে সফল করতে গেলে এগুলো তো লাগবেই, হার্ডওয়ার্ক, ডেডিকেশন, পেশেন্স। এগুলো শুধু বইয়ের শব্দ থাকলে হবে না, এগুলোকে ফিল করতে হবে, এগুলোকে অ্যাপ্লাই করতে হবে আর কি। তবে গিয়ে তুমি একটা তোমার ওই বড় স্বপ্ন, এইরকম একটা হাই প্রোফাইল সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির মাধ্যমে সেই স্বপ্ন তোমার পূরণ হবে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরির অনেক সুযোগ সুবিধা, সবথেকে বড় সুবিধা সিকিউরিটি। অনেকে বলবে হ্যাঁ হ্যাঁ 1%, 2%, 5% সে চান্স পাচ্ছে, কিন্তু যদি তোমার লক্ষ্য ঠিক থাকে আর যদি তুমি পরিশ্রম করতে পারো, তাহলে ওই একটা সিটই তোমার হবে। এরকম মাইন্ডসেট দরকার এই চাকরি করে হতে গেলে, যে একটা সিট যেটা আছে সেটাই আমার নামে লেখা আছে। এরকম মাইন্ডসেট নিয়ে তুমি যদি খাটো, তাহলে যে কোনো চাকরির পরীক্ষা তুমি ডেফিনেটলি সফল হবে আর কি। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, অসাধারণ সাক্ষাৎকার একটা। ডিটেলস শোভন বলেছে তার প্রিপারেশন সম্পর্কে, তার প্রস্তুতি সম্পর্কে, তার ইনপুট সম্পর্কে। আমি গ্যারান্টি এই ভিডিওটা দেখলে তোমাদের যারা স্টুডেন্ট, যারা ভাবছো এই সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, বিশেষ করে সিজিএল, এসএসসি সিজিএল আর কি, তোমাদের ডেফিনেটলি উপকার রাখবে। আর যে সমস্ত অভিভাবক বা গার্জিয়ান ভাবছেন আমার ছেলেকে কী তৈরি করবো ওই লেভেলে, ইউপিএসসি, সিজিএল, এসএসসি, তাদেরও নিশ্চিত উপকার লাগবে আর কি। পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। আর যদি সত্যি এই ভিডিওগুলো আপনাদের উপকারে লাগে, তাহলে প্লিজ শেয়ার করুন, কমেন্ট করুন, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। এরকম অনেক ভিডিও আমি নিয়ে আসবো। একটু সময় দিতে হবে, কারণ আমি একটা জব করি, সেটাকে মেনটেন করে আমি ভিডিওগুলো বানানোর চেষ্টা করছি আর কি। যদি এতটুকু উপকার লাগে, তাহলে আমার এই পরিশ্রমটা এতটুকু সার্থক মনে হবে। ধন্যবাদ, পাশে থাকবেন। জয় হিন্দ। নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুল ইংরেজি শিক্ষক। তো রিসেন্ট আমি কিছু ভিডিও বানাচ্ছি আর কি, যারা বিভিন্ন ক্ষেত্রে আমাদের স্টুডেন্ট বা অন্য স্কুলের স্টুডেন্ট, বা আমি যে এলাকায় থাকি, আমার বাড়ি করিমপুরে, ডোমকল এলাকায় চাকরি করি আর কি। তো এই এলাকায় পরিচিতি বেশি আমার। এখানকার যদি কেউ কোনো স্টুডেন্ট চাকরি পাচ্ছে বা সফল হচ্ছে আর কি, যে কোনো ক্ষেত্রে, সমাজে যে কোনো ক্ষেত্রে, তাদের আমি ইন্টারভিউ নিচ্ছি, যাতে করে এই ইন্টারভিউ দেখে যারা খাটছে আর কি, এখন যারা স্টুডেন্ট আর কি, যারা আফটার গ্র্যাজুয়েশন খাটছে বা যারা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর খাটছে আর কি, চাকরি এখন সরকারি চাকরি পাওয়া এখন সত্যি এখন খুব বেশ কঠিন। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সরকারি চাকরি পাওয়া বেশ কঠিন এখনকার দিনে আর কি। তো তারা ধরো পড়ছে আর কি, 8-এ পড়ছে, 9-এ পড়ছে, 10-এ পড়ছে, 11-এ পড়ছে, তাদের যদি স্বপ্ন থাকে যে আমি একটা সরকারি চাকরি পেতে চাই, 2 সরকারের হতে পারে আর কি, তো তারা এই যে যারা পেয়ে গেল অলরেডি, তো তাদের এই জার্নিটা যদি অভিজ্ঞতা শোনে আর কি, আমার মনে হয় তারা একটু উপকৃত হবে, যারা অ্যাকচুয়ালি সিরিয়াসলি খাটছে আর কি। তো তাদের হয়তো সময়টা তাদের কম লাগবে, অভিজ্ঞতাটা তাদের অর্জন করবে আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আছি বাগডাঙ্গা মুরারপুর, জায়গাটার নাম বাগডাঙ্গা মুরারপুরের মাঝে, বাগডাঙ্গা মুরারপুরের মাঝে। শোভন কর আমাদের স্কুলের মধুরকুল হাই স্কুলের প্রাক্তন ছাত্র। আর শোভন করকে আমি আমাদের ফার্স্ট বয় ছিল আর কি, তো ক্লাস 7 থেকে একদম। আর আমি মানে কি হয়েছে ব্যাপারটা এরকম হয় যে অনেকে জিজ্ঞেস করি, খোঁজ খবর বলতে পরের প্রজন্মের যারা স্টুডেন্ট থাকে তাদেরকে জিজ্ঞেস করি যে এই তোদের এই গ্রামে এই ছেলেটা কি করে এখন। ওরা বলে যে হ্যাঁ ঠিক আছে, এরকম এরকম পেয়েছে। এর মাধ্যমে যোগাযোগটা হয়, কারণ সেই গ্রামের কেউ না কেউ তো স্কুলে পড়ছে, তাদেরকে জিজ্ঞেস করি যে দাদাটা কি করছে, এখন কি করছে, কিন্তু খবরটা জানি। তো এবার ওদের ব্যাচের কিন্তু অনেকেই পুলিশ, আর্মিতে বা নার্সিংয়ে বা প্রাইমারি চাকরি পেয়ে গেছে। তো আমি একটা ভালো স্টুডেন্ট, একদম ওভারঅল দারুণ। আমি হচ্ছে শোভনের খবর কি আর কি। তো অনেকগুলো বহরমপুর থাকে, কেউ বলে কলকাতায় থাকে, খাটছে বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খাটছে। তো তখন জানতাম ও বিসিএস বা সিজিএল, তখনই জানতাম ও সিজিএল এর জন্য খাটছে আর কি, বেলগুড়া থেকে খাটছে। এই খবরগুলো আমি পেয়েছি, কিন্তু সেটা হয়তো
ক্র্যাক করতে পারেনি বা অ্যাচিভমেন্ট করেনি বলে সেই পাওয়ার খবরটা পায়নি, কিন্তু খাটছে। এটা ছেলেপেলে মুখে শুনেছি যে স্যারও বহরমপুরে থাকে, কলকাতায় থাকেও খাটছে আর কি। তো দীর্ঘদিন কিন্তু এটা আমি সব থেকে শোভনের, আমি সব থেকে বলবো এরকম একটা ব্রাইট ছেলে যে ম্যাথ অনার্স নিয়ে পড়েছিল। ধৈর্য একটা বিশাল বড় ব্যাপার আর কি, যে এই যে ধৈর্যটা যে ধরতে হবে না, তার কিন্তু একটা ভালো কিছু হবে। এবং ও যেটা চেয়েছিল সেটা ও পেয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ও যেটা নিয়ে খেটেছে আর কি, সেটা অ্যাকচুয়ালি ও পেয়েছে। সেদিক দিয়ে ও লাকি বলা চলে আর কি। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সিজিএল চেয়েছিল আর কি, এবং সেখানে গ্রুপ বি অফিসার আর কি, সব ওর মুখে শুনবো। তো সেটা কিন্তু ধৈর্যকে ধরতে হয়েছে আর কি। ক বছর লেগেছে তোর মোটামুটি ধৈর্য? জেনারেলি আমি স্টার্ট যদি করি আর কি, যে আমার তো এই কম্পিটিটিভ এক্সাম সম্পর্কে আমি কম্পিটিটিভ সিও জানতাম না, আমি জানি না যে কি হয় আর কি। জাস্ট আমি প্রথমে টার্গেট ছিল যে সবাই আর কি ম্যাথামেটিক্স নিলে হয়তো ভ্যাকান্সি বেশি থাকে, এসএসসির এক্সাম দেবো, স্কুল সার্ভিস কমিশন দিয়ে হয়তো একটা চাকরি পেয়ে যাবো। একটু পেছনে যায় তোর পেছনে, তাহলে শুরু করে আর কি। মাধ্যমিক মধুরকুল হাই স্কুল 2011 আর কি। 13তে আপনার উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে। এবং একটা জিনিস আর কি, আমার ছোট অ্যাচিভমেন্ট আর কি, কারণ আমার মাধ্যমিক ডিজাস্টার ছিল আর কি। তো 597 পেয়েছিলাম আমি সেই সময়। আর একটু ভালো, মানে ফার্স্ট বার একটু ভালো হওয়া দরকার, ইজিলি আমি 600 প্লাস পাওয়া উচিত, 600 প্লাস উচিত ছিল আর কি। এবং আমি ব্লান্ডার করি হিস্ট্রিতে 57 পেয়েছিলাম আউট অফ 100। তো ওই একটা আক্ষেপ ছিল, তো আক্ষেপ থেকে আমি তখন ভাবলাম যে কি করা যায় আর কি। তো এবার সবাই 3 মাস আর কি ছুটিতে ঘুরে বেড়ায়, আমি তখন ঠিক করলাম যে ঘুরবো না আর কি, পড়তে হবে। তো এই একটা আগুন ছিল ভিতরে, যে এবার আমাকে স্টার পেতে হবে, 75% মার্কসের যে এইটা, ওটা বাউন্ডারি পার করতে হবে। তো সেই ভেবে আমি, সুমন পাল যে আর কি আমার বন্ধু, সুমন পাল, নিলয়, এদিকে তামান্না, মঞ্জুরুল, এরা সবাই মিলে, গাফফার, এরা সবাই মিলে ঠিক করলাম 3 মাস আমরা আর ঘুরবো না। মাধ্যমিক দেওয়ার পর স্টার্ট করি আর কি, মানে সায়েন্সের জার্নি। তো আমরা রূপসোনা বুক ডিপো থেকে বইটা সব কিনে আনলাম, এনে ভুট্টো স্যার ছিল এখানে আমাদের, যে খোরশেদদা আছে ওর মামা আই থিঙ্ক, তো ওনার কাছে ম্যাথমেটিক্স পড়া শুরু করি। তো সেইখান থেকে শুরু করে একদম তার আগে 3 বছর কি হয়েছিল, আমাদের স্কুল থেকে কেউ মানে স্টার পাচ্ছিল না সায়েন্সে, 75% পায়নি কেউ। তাকে টার্গেট ছিল 75% পেতেই হবে। তো সেই জার্নি শুরু, অ্যান্ড তারপরে পরীক্ষা দিই, তারপর 386 পাই, 75% মার্কস। হ্যাঁ, তখন নম্বর তাহলে একটু কঠিনও ছিল। এখন যেরকম প্রজেক্ট তো হয়ে গিয়ে একটু সুবিধা হয়ে গেছে, এখন যেরকম সায়েন্সে যারা পড়ছে 400 পাচ্ছে ইজিলি, কিন্তু সেই সময় একটু কঠিন ছিল। ও কিন্তু মানে 2011 পাস আউট, 13তে আমরা লাস্ট ব্যাচ ছিলাম, যেখানে 9, 10 একসঙ্গে পরীক্ষা হতো, তারপর থেকে 9, 10 আলাদা হওয়া শুরু হয়। তখন একটু সুবিধা হলো। তখন মার্কস পাওয়া কিন্তু বেশ কঠিন ছিল, মানে সহজ ব্যাপার ছিল না আর কি, কারণ 9, 10 মনে রেখে দুটো, হ্যাঁ বেশ কঠিন ছিল আর কি। আমরা লাস্ট ব্যাচ 11, 12, তুমি 12, 13তে হলো। তারপরে ফর্ম টার্ম ফিল আপ করলাম, করে শ্রীপদ সিংহে ম্যাথে অনার্স ভর্তি হয়ে গেলাম। এবার এই জন্য ম্যাথে অনার্স ভর্তি হয়েছিলাম কি, যে না ম্যাথের ভ্যাকান্সি থাকে, স্কুলে গ্র্যাজুয়েশন পাস করে জাস্ট চাকরি পেয়ে যাবো। মাস্টার হওয়ার ইচ্ছা ছিল তখন খুব, আর তখন খুব ট্রেন্ডিং ছিল, যে কারণ দাদারাও চাকরি পেয়েছে, আমার জেঠুর ছেলে আর কি শুভেন্দু, ওরাও চাকরি পেয়েছিল ওই সময়, ম্যাথেরই পেয়েছে। আমি শুভেন্দু আমাদের স্কুলে প্রাক্তন মাস্টারমশাই নিমাই চন্দ্র করের ছেলে, বড় ছেলে আর কি, সে ম্যাথের চাকরি করে। ও 14তে পেয়েছে, তখন আমি সেকেন্ড ইয়ারে পড়ছি আর কি। তখন ভাবলাম চাকরি পেয়ে যাবো আর কি পড়াশোনা করে, কারণ গ্র্যাজুয়েশনটা পড়ার জন্য মানে প্রচুর বই পড়েছিলাম আর কি, যে ম্যাথের একদম পুরো গিলে খাবো ম্যাথটাকে, যে পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে যাবো। এবার হঠাৎ করে শুনলাম যে ম্যাথের জন্য আপনাকে এই করতে হবে আর কি, বিএড মাস্ট, এবং তারপর শুনলাম বিএড 2 বছরের। এবার ওই সময়তে আমাদের মেসে থাকতাম, মেসে কিছু দাদা এসে বললো যে ওরা ওই বিএড করতে গিয়ে পড়ার খেই হারিয়ে ফেলেছে, রিদমটা ব্রেক হয়ে গেছে বিএড করতে গিয়ে। দিয়ে তারপরে ভাবলাম যে প্লাস চাকরি হচ্ছে না, এদিকে ভ্যাকান্সি দিচ্ছে না এসএসসি। তখনই মাথায় আসে কম্পিটিটিভ এক্সাম সম্পর্কে, যে না আমাকে প্ল্যান বি ভাবতে হবে। তুই গ্রাজুয়েশন করার পর কম্পিটিটিভ কথা ভেবেছিস একদম। এই জায়গায় আমাদের একই ভুল হয় কিন্তু, মানে এই যে গ্রাজুয়েশন করার পর ভাবছি, আর যদি একটু পেছনে ভাবে, এটা আসবো সেই প্রসঙ্গে, শোভনের কাছ থেকে অভিজ্ঞতা নেবো। তো তারপর তোর জানিটা শুনি আগে। তারপরে ওই 16 থেকে আমরা গ্রাজুয়েশন শেষ করি, করার পর তারপরে ওই বন্ধুরা মিলে সবাই মিলে ব্যাংকিং এর প্রিপারেশন শুরু করি। বহরমপুরে, কলকাতায় গিয়ে? বহরমপুরে শুরু করে, মানে ভেবেছিলাম কিন্তু গিয়েছিলাম কলকাতায়। বাবা মা, মানে বাবাটা সবাই ভর্তি করে দিয়ে আসে আমাকে গিয়ে আর কি, বেলঘরিয়াতে গিয়ে। ওখানে গিয়ে তারপরে সিজিএল সম্পর্কে জানলাম। ওই 2017 সাল থেকে আমার জার্নি এই পড়াশোনা নিয়ে। তো এবার ওর কাছ থেকে এসএসসি সিজিএল, পুরো সিজিএল যারা দিতে ইচ্ছুক আর কি, সেই সম্পর্কে তুই যে জানিস একটু তুই। এবার সিজিএল এর একটা প্রবলেম হয়েছিল 2018 সালে গিয়ে, যে ওই সময় একটা কোর্ট কেস হয়। কোর্ট কেস হওয়ার পর কি হয়, 1-1.5 বছর এক্সাম ডিলে হয়ে যায়, মানে 2018 এক্সামই হয়নি কোনো সেরকম ভাবে, যেটা পরের দিকে এসে এক্সাম হয় আর কি। তো ওই 1.5 বছরের সময়টা ছিল সব থেকে টাফেস্ট পিরিয়ড আমাদের জন্য, কারণ বুঝতে পারছি না যে কি করি আর কি, ব্যাংকের দিকে যাব নাকি আমি এসএসসির জন্য পড়বো। প্রসঙ্গ বলতে এসএসসি মানে কিন্তু স্টাফ সিলেকশন কমিশন, এটা কিন্তু আমাদের স্কুল সার্ভিস কমিশন নয়, স্টাফ সিলেকশন কমিশন। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বি গ্রুপের চাকরি হয়, আর ইউপিএসসি তে এ গ্রুপের চাকরি হয়, যেটা সিএসসি বলছে আর কি। আর এটা হচ্ছে এটাও দারুণ পরীক্ষা আর কি, এসএসসি তে কন্ডাক্ট করে, এবং এটা খুব দারুণ ভাবে নিয়োগ হয়। তো 1 বছরের মধ্যে সব এখন 1 বছরের মধ্যে হয়ে যাচ্ছে, সবার মধ্যে শুনবো পরপর। তো সেই 2019 এর পর থেকে আমরা শুরু করি। তো ফার্স্ট এক্সাম দিয়ে আমি প্রিলিমস পাস করে যাই,
তখন আমি একদম ক্লাউড 9 যাকে বলে, একদম আকাশে উঠছি যে ফার্স্ট বার দিয়ে অল ইন্ডিয়া এক্সামের প্রিলিমস কোয়ালিফাই করে দিয়েছি। দিয়ে সে একদম খুব আনন্দ। সে বছর WBCS দিই প্রিলিমস, ওটা পাস হয়ে গেছে। তখন ভাবলাম যে বিশাল ব্যাপার আমার, ওই 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 হাওয়াতে ওরা শুরু করি আমি তখন। দিয়ে কি করি আর কি, আমার রিভিশন দেওয়া উচিত ছিল, আমি রিভিশন না দিয়ে তখন আমি বেশি করে ফোকাস করি আর কি, মানে আমাকে আরো বই কিনতে হবে, আরো অন্যান্য বই বেশি পড়তে হবে। তো ওই সময়তে গিয়ে আমার রিদিম ব্রেক করে আর কি, মানে মেন দেওয়ার আগে মেন্স দেওয়ার আগে যখন আমার উচিত ছিল কি আমি যা পড়েছি সাফিসিয়েন্ট, বিকজ তবে আমি প্রিলিমস পাস করেছি। তখন ভিতরে ওই উইজডমটা ছিল না আমার যে সবকিছুতে ব্রেক ট্রেক মেরে যা জানি সেটাকে বারবার বারবার পড়া, সেটা না পড়ে আমি আরো নতুন পড়ার চেষ্টা করি, নতুন জিনিস। তাহলে এই পিছনেগুলো তো ভুলে গেছি, পুরনো যেগুলো আমার ইম্পর্টেন্ট ছিল সেগুলো না পড়ে আমি ইররিলেভেন্ট জিনিস পড়েছি। যেমন আপনি ইউপিএসসির কথা বলছেন, আমি ইউপিএসসির বই পড়া শুরু করি, সেই কৃষ্ণা রেড্ডির MCQ শুরু করি, যে সিজিএল এ লাগবেই না। এইসব জিনিস করতে গিয়ে আমার ওই এক্সাম খারাপ হয় আর কি। দিয়ে তারপরে ওই সেম ওই প্রবলেম হয় আর কি, হওয়ার পর কোভিডের প্রবলেম। তারপরে আমার ঠিক করি যে এবার তারপরে শুরু করি যে বারবার পাস করছি প্রিলিমস, বাট মেন্সে এখানে কি মেন্সের পর ইন্টারভিউ হয়? এখানেও ইন্টারভিউ হয়? না, ইন্টারভিউ বন্ধ হয়ে গেছে শুরুর পর। আর ইন্টারভিউ হয় না, প্রিলিয়ার মেন প্রিলিমস মেন্সের উপর আপনার তৈরি হবে, মানে র্যাঙ্ক তৈরি হবে এবং তারপরে আপনি আপনার জব অ্যালোকেশন হবে। তো এইভাবে হওয়ার পর আমি প্রথমে দেখলাম যে বারবার প্রিলিমস তো পাস করছি, 20 তো পাস করছি, 21-এ পাস করছি, বাট মেন্সে গিয়ে আমার 2-4 নাম্বার এদিক ওদিক হচ্ছে। এবার তখন দেখলাম কেন হচ্ছে, দেখলাম যে কোশ্চেন যে প্যাটার্নগুলো আসছে মেন্সে গিয়ে, মানে আমি যেহেতু ম্যাথে অনার্স, তাই ম্যাথের কোশ্চেন যদি আমার কাছে আটকায় না, আমার ইগোতে লাগছিল আর কি, যে কেন আমার আটকাবে, আমি সলভ করে পরে যাবো, সলভ করেই যাবো। এই করতে গিয়ে 3-4 মিনিট খারাপ হয় আর কি। আর এক্সামিনাররা এত বেশি স্মার্ট, ওরা কোশ্চেন এমন করে বানায় যেখানে ধরুন 10টা কোশ্চেন দিল ঠিকঠাক, 15, 16, 17 নাম্বার কোশ্চেনটা দিল টুইস্ট করে, যেখানে গিয়ে ছেলেপিলে খেয়ে হারাবে, মানে আপনার যে রিদিম চলছে সেটা ব্রেক করবে আর কি। তো আমরা কি করতাম, আমি কি করতাম সেই সময়, ওই কোশ্চেনগুলোকে সলভ করতে যেতাম, ওই যেগুলো পাজল কোশ্চেন, যেগুলো টাফ কোশ্চেন, যেগুলো আপনার টাইম খাবে, যেগুলো আমার স্কিপ করা উচিত। দিয়ে ইন্ট্রোস্পেকশন শুরু করলাম 2021 থেকে, যে কি করে চেঞ্জ করা যায় এইটাকে। তখন মক দেওয়া শুরু করলাম, দেখলাম যে আমার নলেজ, মকে কি অনলাইন অফলাইন? সব অনলাইন। আমি দেখলাম যে আমার না মানে নলেজ নিয়ে প্রবলেম নেই, সিলেবাস শেষ, এক্সামের প্যাটার্ন জানি, সব জানি, বাট আমার প্রবলেম হচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেম, যে আমাকে ওই ইগোটাকে শেষ করতে হবে আমার। দিয়ে মক দিয়ে যে কোশ্চেনগুলো আসছে, তখন আমি শিখলাম আর্ট অফ স্কিপিং, মানে স্কিপ করাটা যে একটা আর্ট পরীক্ষার হলে গিয়ে। কারণ আমরা ধরুন এটা খেলায় ডাক করা বলে, হ্যাঁ, টেস্ট ক্রিকেটে যেমন আমরা ডাক করে ব্যাটসম্যানরা টাফ সুইং গুলোকে, ওইভাবে শুরু করলাম আর কি, যে ক্রিকেটের মতো দেখা শুরু করলাম যে কিভাবে মানে টাফ কোশ্চেনকে ডাক করে পরের দিকে চলে, তার সময়টা বাঁচবে, এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি শেষ করতে পারবো, মানে কম সময় শেষ করতে পারবো। বিকজ আমাদের সিজিএল যদি প্যাটার্ন দেখেন, সেই প্যাটার্ন অনুযায়ী আপনি পার কোশ্চেন 30 সেকেন্ড পাবেন পার কোশ্চেন। তাহলে কতটা সুইফট হতে হবে? হ্যাঁ, মানে 5-7 লাইনের কোশ্চেন, এত বড় ভেন ডায়াগ্রাম, এত সলভ করার পর 30 সেকেন্ডে করা, মানে ওই কোশ্চেনগুলো আপনাকে শেষে করতে হবে। টাফগুলো আগে ইজি কোশ্চেন করতে হবে, এমন না যে পুরো পেপারে টাফ কোশ্চেন, তা থাকে না। 70% কোশ্চেন একদম ইজি থাকে, 30% টাফ থাকে, আর 30% ওই কোশ্চেন আপনাকে ঠিক করবে যে আপনি চাকরি পাবেন কি পাবেন না। তো আমি ওই 30%-এ বারবার ওই ইগোতে ফাঁসছিলাম আর কি। দিয়ে 21-এর পর থেকে নিজেকে রিইনোভেট করলাম, ইন্ট্রোস্পেক্ট করলাম, নিজের উইকনেস এরিয়াগুলো বের করলাম। এটা খুব ভালো কথা বলো, উইকনেস গুলো স্টাডি করে বের করলাম আর কি। কারণ আমি ওই সময়টা জাস্ট কি বলবো, মানে আমি বাড়িতে কাউকে দেখাতাম না বা বন্ধুদের কাউকে দেখাতাম না, আমার সোশ্যাল লাইফ জিরো ছিল, আমি না বাইরে যেতাম, আমি দেখে পুরো কোনো খোঁজ খবর পাইনি আর কি। আমি ফেসবুক করতাম না, আমি এখনো কম করি, কিন্তু একদম ওই অভ্যাসটা ওই সময় এসেছিল আমার। আমি পুরো জিরো হয়ে গেছিলাম, মানে আমি ভাবতাম যে আমাকে জাস্ট নাম্বার বাড়াতে হবে, আমাকে ওই কম্পিটিশন শেষ করতে হবে। এবং আমাদের একটা কি হয়, অলিভের লাইভ মক হয় সিজিএল এর জন্য, যেখানে অল ইন্ডিয়ার সবাই এক্সাম দেয়, ফ্রি হয়, ওটা ফ্রি প্ল্যাটফর্ম, নাম হচ্ছে অলিভ বোর্ড। হ্যাঁ, অলিভ বোর্ডের একটা প্রত্যেক উইকলি একটা ফ্রি টেস্ট হয়। তো ওখানে যারা ধরুন সিরিয়াস ছেলেপিলে তারা সবাই পরীক্ষা দেয়। তো আমি ভেবেছিলাম ওটা আমার আসল পরীক্ষা, আমাকে আগে ওটা ক্র্যাক করতে পারলে আমি মেন এক্সাম ক্র্যাক করতে পারবো। তো ওই এক্সামটাকে সত্যি এক্সাম ধরে আমি প্রত্যেক উইকলি নিজের একটা গ্রাফ বানিয়েছিলাম, যে আজকে আমার টার্গেট ছিল 170, আমি 170 অ্যাচিভ করেছি কি করিনি, 175, 180, এইভাবে আস্তে 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 নাম্বারটাকে 190 প্লাস নিয়ে গেছিলাম। তো ওই প্র্যাকটিস করতে করতে আর কি, মক টেস্ট দিয়ে। আর এবং ওই সময়তে দাঁড়িয়ে আমি এই কিছু জিনিস এখানে পয়েন্ট করেছি আর কি, যেগুলো আমি বানিয়েছিলাম। তুই কি পেয়েছিস একটু বলতে, তারপর তুই জবটা কবে পেলি? জবটা আপনার জয়েন আমাদের হয়েছিল 23-এর ডিসেম্বরে জয়েন হয়েছি আমরা। ডিসেম্বরে? কি হিসেবে জয়েন করেছিস বল? অ্যাজ অ্যান অ্যাকাউন্ট অফিসার হিসেবে, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার হিসেবে। পোস্টিং গুয়াহাটি, আসামের গুয়াহাটিতে বি গ্রুপের অফিসার, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার আর কি, অ্যাকাউন্ট অডিট, ইন্ডিয়ান অডিটস এন্ড অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট। ভালো ডিপার্টমেন্ট আর কি। এবং এখানে ওর শুনছিলাম যে প্রমোশনের সুযোগ অনেক বেটার অন্যান্য ডিপার্টমেন্টের থেকে আর কি, যেখানে আপনি একটা ক্লার্ক, আমাদের ডিপার্টমেন্টের ক্লার্কও আপনার গ্যাজেট অফিসার হতে পারে, যেটা আমি একটু বলি, আমি স্যালারি বলছি না, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যারা আমি বলবো দুটো রকম সরকার আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট আর রাজ্য সরকার।
সব স্টেট গভর্নমেন্ট যেটা বলে বিভিন্ন রাজ্যের আছে। তো ডেফিনেটলি সেন্ট্রাল গভর্নমেন্ট স্যালারি, পে স্কেল, ডিএ ডেফিনেটলি ভালো হবে। আমাদের যেটা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী বলে না যে আমাদের টাকা সম্বন্ধে মেশিন নেই, তো সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা সম্বন্ধে মেশিন আছে, যাই হোক যে কোনো কারণে লোক বেশি। তো আমি যারা খাটবে মনে হয় যে লেভেলটাকে কেউ বাড়িয়ে যদি স্টেটের খাটো, কিন্তু তার উপরে আরেকটু লেভেলটাকে বাড়িয়ে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করে সিজিএলটা দেয়, তাহলে কিন্তু সব দিক থেকে ভালো, মানে তার কেরিয়ারের দিক থেকে লাভবান, অর্থের দিক থেকে লাভবান, এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্স এমন আপনার প্রেশার থাকে না যাতে করে আপনার পুরো ফ্যামিলি মানে টাইম দিতে পারবেন না। আপনি জাস্ট যাবেন 10টা, এখন বায়োমেট্রিক আসলে হয়তো 9:15 হয়ে যাবে টাইম আমাদের, এখন বায়োমেট্রিক নেই, তাই 10টা 10:30টার দিকে গিয়ে আপনি 4টে দিয়ে 4:30 5টা চলে আসতে পারবেন আরাম করে। এইটুকুই কাজ, জাস্ট ওর মধ্যে। এমন না যে বাড়িতে এসে আপনাকে ল্যাপটপে বসে আবার আপনাকে এক্সেল বানাতে হবে। এইটা একটা দারুণ পয়েন্ট বলে যে প্রাইভেট যদি জব করতো শোভন আজকে, যে কোনো ইঞ্জিনিয়ার হতো প্রাইভেটে, তাহলে কিন্তু ওকে কিন্তু এই যে কাজটা বাড়িতে নিয়ে আসতো ল্যাপটপে, সারা রাত কাজ করে আবার পরের দিন আবার এই জায়গায় একটা উইকেন্ডে কোনো ছুটি থাকতো না অনেক সময় আর কি। সেই জায়গায় একটা সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি কিন্তু 5 ডেজ ওয়ার্কিং আমাদের, হ্যাঁ 5 ডেজ ওয়ার্কিং, দুদিন ছুটি। তাহলে এইটা পেতে কষ্ট হয়, কিন্তু পেয়ে গেলে কিন্তু কেল্লা পথে আর দরকার নেই কিছু জীবনে। এই যে অনেকে মোটিভেশনাল স্পিকার বলে যে জীবনে 5টা বছর তুমি দিয়ে দাও, বাকি 45 তুমি এনজয় করো। তোর এই ব্যাপারটা কি মতবাদ, ঠিক কিনা ভুল? অবভিয়াসলি, কারণ আমরা কি বলুন তো শর্টকাট খুঁজি আর কি, যে শর্টকাটের পাল্লায় পড়ে আমরা অনেক সময় কি ছোট জিনিসে কম্প্রোমাইজ করি। তাই যদি একটু নিজেকে একটু বেশি ঝালাই করা হয়, আমি যদি 2020-21 যে সময় নাম্বার বাড়ছিল না, আমার ভুল করছিলাম এক্সামে, সোশ্যাল মিডিয়া থেকে পুরো একদম অফ ছিল, যদি আমি ওই সময় শর্টকাট নিতাম আর কি, যদি ছোটখাটো কিছু করার চেষ্টা করতাম পেরে যেতাম হয়তো আমি, কিন্তু নিজের কাছে বড় হতে পারতাম না। আজকে আমি নিজের কাছে এই জন্য বড় যে আমি যা চেয়েছিলাম, যে ভেবে শুরু করেছিলাম সেটা হতে পেরেছি। আমি আমার বন্ধুদেরকে বলি, ভাই তোরা যা ভেবে শুরু করেছিস, যখন মনে হবে যে হচ্ছে না, আমার প্রবলেম হচ্ছে, পারবো না আমি, এত কম্পিটিশন হবে না চাকরি, এইটা ভাববি যে ভাই তুই শুরু করেছিলি কি ভেবে। তুই যে শুরু করিস এজ এ WBCS অফিসার হওয়া, ওটা ভাব যখন ভেঙে পড়বি, আবার এত পড়তে ইচ্ছা করবে, and you will overcome this issue। এইটা ভিজুয়ালাইজ কর। আমি এই রিসেন্টটা চান্দু চ্যাম্পিয়ন বই দেখলাম, ওখানে ও কিন্তু ওই স্বপ্নটা দেখেছিল অলিম্পিকে গোল্ড মেডেল, সারা জীবন ধরে তো একটাই পদক ছিল, এবং লাস্টে আলটিমেটলি ও যখন হ্যান্ডিক্যাপ হয়ে গেল তখন কিন্তু প্যারা অলিম্পিকে ওই গোল্ড মেডেল, ওইটাই লক্ষ্য ছিল যে আমার মানে এতেই হবে। এটা হচ্ছে দারুণ কথা যে আমার গোল থেকে আমি বিচ্যুত হব না, গোলটা কি আমার, তো গোলটা ঠিক থাকলে অটোমেটিক সময় লাগবে কিন্তু অ্যাচিভ করা যায় আর কি। ওইটা অনেস্ট হতে হবে, প্রিপারেশন নিয়ে অনেস্ট হতে হবে, ফাঁকি তো নিজের কাছে দেওয়া। কারণ রেগুলার 8 ঘন্টা পড়তেই হবে আর কি। যদি কেউ 8 ঘন্টা পড়ে তাহলে সিজিএল কেন, যে কোনো এক্সাম ক্র্যাক করা যাবে। আর ক্র্যাক করার জন্য কয়েকটা মেথড আছে আর কি, যেমন আমি বলি আর কি, যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার নিয়ম হচ্ছে কি, প্রথমে তোমাকে সিলেবাস ডাউনলোড করতে হবে, করার পর সিলেবাস শেষ করতে হবে, মানে ইম্পর্টেন্ট কিছু টপিক ধরে, যেমন হিস্ট্রি থেকে ভালো বই পড়তে হবে, এনসিইআরটি পড়ো বা পুনাম দালাল দাইহা পড়ো, ম্যাথ থেকে মানে কোয়ান্টের বই পড়ো, মানে যেগুলো আর কি সিলেবাসে আছে আর কি, ডাউনলোড করে পড়ে নাও আগে। তারপরে প্রিভিয়াস ইয়ার পেপার পড়ো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়ার পর সেখান থেকে মনে করা যায় আমি 10,000 কোশ্চেন করেছি আর কি। এবার 10,000 কোশ্চেন কিন্তু রিলেভেন্ট না। এক্সামিনার কি করে, আমাদের এসএসসির ক্ষেত্রে যে 10,000 যদি কোশ্চেন থাকে, সেই কোশ্চেন থেকে হার্ডলি 2 থেকে 3,000 কোশ্চেন যেটা অ্যাকচুয়াল কনসেপ্ট টাফ, যেটা আপনাকে এক্সাম মানে চাকরি পাওয়া থেকে দূরে সরাবে, সেই 2,000 কোশ্চেনকে ছাঁটাই করে তার একটা নোট বানানোর পর সেই নোটকে বারবার রিভিশন দাও, অ্যান্ড তারপরে মক টেস্ট, বারবার মক টেস্ট, অনলাইন মক টেস্ট অনেক রকম হয়, টেক্সট বুক আছে, অলিভ বোর্ড আছে, বাইজুস আছে, এরকম মক টেস্ট থেকে দেওয়ার পর সেটাকে অ্যানালাইসিস করে বারবার আনটিল সাকসেস, যতদিন না পর্যন্ত তুমি ওই তোমার ওই কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছাচ্ছ, লাগিয়ে যাও, দিয়ে যাও আর কি, এবং সবকিছু থেকে বিরত থেকে 8 ঘন্টা মানে আমি একটু এক্সট্রিম হয়ে গেছিলাম, এক্সট্রিম দরকার নেই, সোশ্যাল লাইফে আমি খুব পড়তাম স্যার ওই সময়। আমার ওই যে বলেছিলাম না, মানে আমার যেহেতু মানে টাইমটা বেশি হয়ে গেছিল না, আমার 16 ঘন্টা হতো নাকি, আমি সারাদিন পড়তাম, আমার কোনো টাইম ছিল না, মানে আমি হাতে ঘড়ি ধরে ভাবিনি যে ঘুম থেকে উঠে আমাকে আজকে 16 ঘন্টা পড়তে হবে, আমি যতক্ষণ সময় তখন পড়ে গেছি, যতক্ষণ পড়েছি ঘুমিয়েছি, খেয়েছি, পড়েছি, আর কোনো কাজ রিপিট। নো, আমার দিদির বিয়েতেও আমি জানি, দিদির বিয়েতে গিয়েছিলাম, ওখানে গিয়ে রাত্রে বসে পড়াশোনা করেছি আমি, এরকম ছিল। কারণ আমার ওই যে বলছিলাম, দেখুন আমি যদি গ্র্যাজুয়েশন থেকে শুরু করতাম এটা ফার্স্ট ইয়ার থেকে, তাহলে হয়তো আমাকে এতটা পড়তে হতো না। যেহেতু আমি গ্র্যাজুয়েশন থেকে সম্পূর্ণভাবে একটা অন্য মাথা নিয়ে পড়াশোনা করেছি, যে ম্যাথামেটিক্স শিখতে হবে এবং চাকরি পেতে হবে ম্যাথামেটিক্সের উপরে, সেজন্য আমি এই কম্পিটিটিভ এক্সামকে 0 ভেবেছিলাম ওই সময়। এবার যখন আমি ওটাকে ছাড়ি, ওটাকে ত্যাগ করি, আমার সম্পূর্ণ যে ইনস্টিংক্ট ম্যাথামেটিক্স 3 বছরের প্রিপারেশনকে আমি পুরো 0 হয়ে গেল, 0 হয়ে আমি আবার 0 থেকে স্টার্ট করলাম। এই রিস্কটা নিয়েছিলাম আমি ওই সময়, তো ওই জন্য আমাকে ওই খাটতে হয়েছিল, যে যদি আমি অনেস্ট না হই তাহলে হয়তো আমাকে বা ছাড়িয়ে অন্য একজন বেরিয়ে যাবে আর কি এই জায়গায়। কারণ দিল্লিতে ম্যাক্সিমাম এখন বড় বড় কোচিং আছে, ওখানে ছেলেপিলে গিয়ে পড়াশোনা করে, এবং আমি দেখেছি যারা ধরুন আমার টেলিগ্রামে গ্রুপে যুক্ত ছিলাম, ওরা রাত 4টে থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত কন্টিনিউয়াসলি লাইব্রেরিতে বসে পড়ছে। ওদের লাইব্রেরি পাওয়া যায়, আমি শুনলাম আর কি। তো ওদের সঙ্গে কম্পিট করতে গেলে আমাকে ওই দিতেই হবে আর কি,
তো এই জন্যই আর কি পড়া আমি শর্টকাট নিইনি আর কি। তো এবার তুই যদি একটু হ্যাঁ, বলিস এবার সিজিএল সম্পর্কে, ও যে অভিজ্ঞতা, তো এটা মানে স্পেশালিস্ট হয়ে গেছে, এত দাঁড়াঘাটা করেছে আর কি। তো যারা সিজিএল দিতে ইচ্ছুক তারা আর কি হ্যাঁ বলি আর কি, এসএসসি এক্সাম হচ্ছে করে আর কি স্টাফ সিলেকশন কমিশন, অনেকগুলো এক্সাম করে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কি ম্যাট্রিকুলেশন লেভেল থেকে এমটিএস করে, সিএইচএসএল থেকে এলডিসি যেটা ক্লার্ক বলা হয় আর কি, ক্লার্ক নিয়োগ করে। আর সিপিও থেকে করে পুলিশ, দিল্লি পুলিশ। আর সিজিএল থেকে আপনার ভেরিয়াস জায়গা থেকে গ্রুপ বি এর যে অফিসার নিয়োগ করে সেটা। এবার জিডি হয় একটা, জিডি যেটাকে বলে মাধ্যমিক পাস করে কনস্টেবল, জিডি কনস্টেবল হয়, ওটা আলাদা হচ্ছে আর কি, ওটা অন্যরকম পড়াশোনা। তো সিজিএলের জন্য জেনারেলি প্রথমে নোটিফিকেশন বেরোবে, নোটিফিকেশন বেরানোর 1-2 মাসের মধ্যে কি হবে, টায়ার 1 হবে। টায়ার 1 হওয়ার পর রেজাল্ট বেরোবে, অ্যান্ড তারপরে টায়ার 2 হবে। অ্যান্ড টায়ার 2 হওয়ার 2 মাসের মধ্যে আপনাকে প্রেফারেন্স ফর্ম ভরতে হবে আর কি, মানে আপনার কিসে ইচ্ছা, আপনার অডিটিং ইচ্ছা হলে আপনি নাম্বার 1-এ দেন সিএজি, সিজিএ, ইনকাম ট্যাক্স, এভাবে ফিল আপ করতে হবে আপনাকে। অ্যান্ড তারপরে রেজাল্ট বেরোবে আর কি। রেজাল্ট মানে জেনারেলি 1 বছরের মধ্যে এখন সবকিছু হয়ে যাচ্ছে, আগে এটা সেই 3 বছর 4 বছর চলছে। টায়ার 1 বলতে প্রিলিমস, আর তারপরে মেন আর কি। টায়ার 2 কে মানে এখানে মেন্সকে টায়ার 2 বলা হয়। টায়ার 2 বলা হয়। হ্যাঁ, মানে টায়ার 1 হয় আপনার 100 মানে 100 কোশ্চেন থাকে, 200 মার্কসের হয়। আর টায়ার 2 হয় যদি সিলেবাসটা, হ্যাঁ, এবার সিলেবাসের মধ্যে আছে কোয়ান্ট আছে, কোয়ান্ট যাকে আমরা ম্যাথ বলি। এবার ম্যাথ আর কোয়ান্টের পার্থক্য আছে, বলবো কি? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, জেনারেলি ম্যাথমেটিক্স আমরা স্কুলে কি করি, কোশ্চেন দেওয়া থাকে, তার একটা স্টেপ থাকে, মানে অ্যান্সার বের করি আমরা। এবার এই যে ম্যাথের যে আমরা স্টেপ করি আর কি, দেখা গেল কোনো একটা কোশ্চেনের আমার অ্যান্সার মিলেনি, তো স্যার আমাকে ভালোবেসে 3 নাম্বার দিল। কেন দিল? 5-এর মধ্যে 3 দিল এই জন্য, আমি স্টেপ ঠিক করেছি বাট আমার অ্যান্সার মিলেনি, কোনো ব্যাপার নেই, 2 নাম্বার কাটা। বাট কোয়ান্টে তা হয় না, কোয়ান্টে আপনাকে ওই যে 5 নাম্বার বা থাকে বা 2 নম্বর থাকে, একটা অপশান দেওয়া থাকবে, 4টে অপশান। সেই 4টে অপশান আপনি যে কোনো মেথডে করুন না কেন, আপনাকে পৌঁছাতে হবে লক্ষ্যে। এটা হচ্ছে কোয়ান্ট। কোয়ান্টের স্টেপের কোনো গুরুত্ব নেই, কোয়ান্টের রেজাল্টের গুরুত্ব আছে। তো আমাদের এক্সামে কোয়ান্ট আসে, তো কোয়ান্ট থাকে 25 কোশ্চেন, ইংলিশ থাকে 25 কোশ্চেন। সেই ইংলিশটা মেনলি গ্রামারে না? ইংলিশটা থাকে গ্রামার, ভোকাব অ্যান্ড কম্প্রিহেনশন। গ্রামার থাকে, কম্প্রিহেনশন থাকে, মানে প্রিলিমসে থাকে ক্লজ টেস্ট অ্যান্ড প্যারাজাম্বল মানে পিকিউআরএস দেওয়া থাকে, মানে ধরুন 6টা সেন্টেন্স দেওয়া থাকলো, সেন্টেন্স 1 ফিক্সড, সেন্টেন্স 6 নম্বর সেন্টেন্স ফিক্সড, পিকিউআরএস ওর মধ্যে দেওয়া আছে, আপনাকে সাজিয়ে ওই একটা মানে মিনিং অনুযায়ী সাজাতে হবে আর কি, যাতে ফার্স্ট সেন্টেন্স অ্যান্ড লাস্ট সেন্টেন্সের মধ্যে একটা রিলেশন তৈরি হয়, এটা পিকিউআরএস। আর ভোকাবুলারি এন্ড গ্রামার, ভোকাবুলারির মধ্যে আপনার সিনোনিমস আছে, অ্যান্টোনিমস আছে, ইডিয়াম আছে, ওয়ান ওয়ার্ড আছে, ফ্রেজাল ভার্ব আছে, হোমোনিমস আছে, মানে যা আছে সবগুলো। আর কম্প্রিহেনশনের মধ্যে অনলি প্রিলিমসে আপনার ক্লজ টেস্ট জিজ্ঞেস করে, বাট সিপিও মানে দিল্লি পুলিশের এক্সামে বা সিলেকশন পোস্টের এক্সামে আপনাকে কম্প্রিহেনশন মানে রিডিং কম্প্রিহেনশন। আর গ্রামার বলতে বেসিক গ্রামার যেগুলো হয়, হ্যাঁ, ওখানে আপনার গ্রামার বলতে সেন্টেন্স দেবে, সেন্টেন্স থেকে এরর বের করতে হবে, এটা বেশি। হ্যাঁ, মানে ওখানে আই থিঙ্ক এখন কত আসে, 4-8 নাম্বার আসে হয়তো। তো বই কি তুই পড়েছিলি এর জন্য? আমি ইংলিশের জন্য এসপি বক্সি পড়েছিলাম, গ্রামারের জন্য এসপি বক্সি, প্লাস আমি তখন এসপি বক্সি প্রথম থেকে পড়েছিলাম, তারপরে যখন একটু চালাক হয়ে গেলাম আর কি, ফাঁকিবাজি একটু আস্তে আস্তে হতে শুরু করেছিলাম মাঝে, তখন দেখলাম এসপি বক্সি পড়ার থেকে একটা বই পাওয়া যায়, বই না পিডিএফ, 120 রুলস অফ গ্রামার, মানে গ্রামারের 120টা ইম্পর্টেন্ট রুলস, আর যেটা এক্সামে বারবার আসে। তো তখন আমি ওই বইটা পড়ি, তো এখন আমি ওইটাই পড়ে শেষ পর্যন্ত যখন এক্সাম ক্র্যাক করি তখন ওইটাই পড়তাম আর কি, কারণ এসপি বক্সি পড়িনি আর। ওটা একটা শর্টকাটে দেওয়া আছে, মানে একটা কনসেপ্ট। কারণ কি এইখানেই সবাই ভুল করে আর কি, জেনারেলি বাংলা মিডিয়ামের ছেলেরা গিয়ে এখানে ভুল করে, যে ভাবে যে ইংলিশ মানে গ্রামার, বাট কস্ট বেনিফিট রেশিও কি, আপনার গ্রামার থেকে 8 নাম্বার আসছে, আপনি কেন সারাদিন গ্রামার পড়বেন? আপনাকে কম্প্রিহেনশন পড়তে হবে, আমাকে সিনো পড়তে হবে, ভোকাবুলারি পড়তে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়তে হবে, পিকিউআরএস করতে হবে। গ্রামার পড়ে সারাদিন সময় নষ্ট করে লাভ নেই। গ্রামারে 8 নাম্বার আছে, ওই 120 রুল পড়ুন, যদি আসে কমন ভালো কথা, না আসলে যেটুকু কোশ্চেন এখন আসছে আপনি ওয়াইজ হতে হবে, স্মার্ট এবং ওয়াইজ হতে হবে। ওই রেগুলার পেপার পড়া থাকলে কি হলো বলুন তো, ওই সেন্টেন্সে যখন লেখা থাকবে যে অ্যাম কি, ইজ কি, আর হবে, বা কোথায় হ্যাভ হবে, আইদার আর হলে কি চেঞ্জ হয়, এগুলো পেপার পড়া থাকলে আপনি করে দিবেন। পেপার প্রসঙ্গে বলি, যারা এরকম পরীক্ষা দেয়, ও ইন্ডিয়ান এক্সপ্রেস পড়ে আর কি, যে ইন্ডিয়ান এক্সপ্রেস পড়ে, ইন্ডিয়ান বা হিন্দু বা টাইমস অফ ইন্ডিয়া, এটা কিন্তু রেগুলার পড়তে হবে, এটা মাঝে এসেনশিয়াল আর কি। এবং এটা শুধুমাত্র কম্প্রিহেনশনের জন্য না, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য প্লাস পয়েন্ট, কারণ আমাদের এক্সামে যে এরপরে আছে জিএস, 25 কোশ্চেন জিএস এর আসে, সেই জিএস বলতে জেনারেল স্টাডি আর কি, এর মধ্যে হিস্ট্রি আছে, পলিটি আছে, জিওগ্রাফি আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, তার মধ্যে আবার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, স্ট্যাটিক জিকে আছে, এত কিছু। স্ট্যাটিক জিকে বলতে, স্ট্যাটিক জিকে মানে ধরুন ফার্স্ট ইন ওয়ার্ল্ড, ইন্ডিয়াতে ফার্স্ট কে, ও এরকম স্ট্যাটিস্টিক্স জিকে, কিছু যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আসে আর কি এক্সামে। হ্যাঁ, বা এখন খুব কোশ্চেন আসছে আর কি আপনার ওই মিউজিক ঘরানা নিয়ে, যে পণ্ডিত রবিশঙ্কর কোন ঘরানার সঙ্গে সংযুক্ত আছে, বা লতা মঙ্গেশকর কত সালে আপনার ভারতরত্ন পেয়েছে, এই ধরনের কোশ্চেনগুলো স্ট্যাটিক জিকে আসে 2-1টা করে। আর এই জিএসটা হচ্ছে আরেকটা জিনিস, কিরকম সমুদ্র আর কি,
যে সমুদ্র টাকা মানে জেনারেলি জিএস এর সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স মিক্স থাকে, মিক্স থাকে মিক্স থাকে। কিন্তু এখনকার সময় যদি আপনি দেখেন কোশ্চেন আর কি লাস্ট 2 বছরের, দেখবেন যে সিজিএল এর কোশ্চেন পরীক্ষা আছে 23-এ, কারেন্ট অ্যাফেয়ার্স আমি জিজ্ঞেস করি 2020 সালের। ওটা কারেন্ট অ্যাফেয়ার্স, ওটা কারেন্ট অ্যাফেয়ার্স হিস্ট্রি হয়ে গেছে। তো জেনারেলি ওই জন্য আমাকে ভাবতে হবে যে আমার কস্ট বেনিফিট রেশিও কি। আমি যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি তাহলে আমাকে 24-এর কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখতে পারবো, বা এক্সামের থেকে 6 মাস পারবো আর কি, মানে আগে, বাট আমি 3 বছর আগে পারবো না করতে। তাই 2 নম্বর কোশ্চেন, দুটো কোশ্চেন ছেড়ে দিলাম আর কি, পড়লাম না আমি আর কি। কিন্তু যদি পেপার পড়া থাকে ওই যে 3 বছরের পুরনো কোশ্চেন যদি আসে আপনার, স্ট্রাইক করে অপশন থেকে আপনি মেরে দিতে পারেন। তো এইগুলো এজ আর কি। তারপর রিজনিং আসে, রিজনিং 25 কোশ্চেন, 100 নম্বরের মোটামুটি, মানে 100টা কোশ্চেন থাকে 200 নাম্বার, 2 নম্বর নেগেটিভ মার্কিং 0.5। এটা গেল প্রিলিমস। তারপরে প্রিলিমস হলো, তারপরে আপনার অ্যানসার কি বেরোবে, এক্সাম শেষ হওয়ার 7 দিনের মধ্যে এসএসসির ওয়েবসাইটে অ্যানসার কি দেবে, আপনি আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়ার পর ওই ডাউনলোড করতে পারবেন, এবং আপনি দেখতে পারবেন যে আপনি ক নাম্বার পেয়েছেন আর কি, গোনা যাবে আর কি, মানে চিটিং করার কোনো জায়গা নেই এখানে। যে আপনি যদি 200-র মধ্যে 180 করেন তাহলে আপনি 180 পাবেন। তো এবার ওটা আসবে, তারপর দেখে নিতে হবে, দেখার পর তখন বুঝে যেতে হবে যে তোমার নাম্বার 150। মোটামুটি এই কাট অফ মার্কটা কত দূর যায় মোটামুটি? মানে লাস্ট 2023 সালে ছিল 150, মানে আমি বলছি জেনারেলের জন্য। এবার এসসি এসটি ওবিসি একটু কম হয় আর কম আছে। হ্যাঁ, তো ধরে রাখতে 75%, 75% মার্কস যদি কেউ পায় আর কি, সে পাস করে যাবে। তারপরে এবার আসছে টায়ার 2। টায়ার 2 তে আবার দুটো সেশন থাকে, সেশন 1 এন্ড সেশন 2। সেশন 1 এ থাকে আপনার ম্যাথমেটিক্স, যাকে কোয়ান্ট বলা হয়, কোয়ান্ট অ্যান্ড রিজনিং। ওখানে থাকে 30 + 30 কোশ্চেন, প্লাস পার কোশ্চেন 3 নাম্বার। আগে ছিল 2, এবার হলো এটাও কি এমসিকিউ বেস? এটা এমসিকিউ, কিন্তু তো ডিপ থিংকিং ব্যাপার। এবার কোশ্চেনটা আসছে টাফ লেভেলের। তো ওখানে 3 নাম্বার আসছে এবং নেগেটিভ মার্কিং 1। মানে আপনি যদি একটা কোশ্চেন ভুল করেন তাহলে আপনার বাদ গেল আর কি নাম্বারটা, মানে 4 নাম্বার বাদ যাবে আপনার একটা কোশ্চেন ভুল করা মানে 1 নাম্বার ওই কোশ্চেনের জন্য, প্লাস 3 তো এক্সট্রা যাচ্ছে আপনার। 3 + 1 দিয়ে 4 নাম্বার 4 হয়ে যাচ্ছে আর কি। একটা কোশ্চেন ভুল মানে 4, আর আপনি 4 ভুল হবে না, চাকরি আপনার গেল। মানে ওই 4 নাম্বার মানে 4000 ছেলেপেলে ঢুকে যাবে। এন্ড তারপর রিজনিং হয়ে গেল। মানে সেশন 2 তে আছে ইংলিশ কম্প্রিহেনশন এন্ড জিএস। ইংলিশ কম্প্রিহেনশনে 45 কোশ্চেন থাকে, 135 মার্কস। এই আবার সেই সেম কম্প্রিহেনশনে আলাদা। এবার আসে টাফ। ওখানে একটা ক্লজ টেস্ট ছিল, এখানে 3টে ক্লজ টেস্ট আসতে পারে বা 2টো আসতে পারে। এবং রিডিং কম্প্রিহেনশন আপনার 3টে আসবে, 2টো আসবে এডিটোরিয়াল বেসড, একটা আসবে আপনার স্টোরি বেসড। এই এডিটোরিয়াল বেসড কোশ্চেনগুলো একটু বেশি টাফ হয়, যদি আপনি রিডিং কম্প্রিহেনশন পেপার না পড়েন আপনি ওখানে পারবেন না করতে। আর বাকি থাকলো আপনার জিএস 25 কোশ্চেন, 75 মার্কস। কিন্তু আমি এটা বলবো যে মেন্সের যে জিএসটা হয় সেটা প্রিলিমসের থেকে সহজ হয়, কিন্তু মেন্সের যে আপনার ইংলিশ কোয়ান্ট রিজনিং সেটা প্রিলিমসের থেকে টাফ হয়। জিএসটা সহজ হয়, কারণ জিএসটা এই যে বললাম না, এই যে স্ট্যাটিক জিকে, জিএসে যে স্ট্যাটিকটা হয় আর কি প্রিলিমসের সময়, সেটা আনপ্রেডিক্টেবল। হয়তো জিজ্ঞেস করতে পারে হাওয়া মহলে কতগুলো জানলা ছিল, কে জানে এটা? কেউ জানে না। কিন্তু আপনার মেন্সে এরকম আসবে না। মেন্সে আপনার প্রপার যেমন কোশ্চেন হয়, হিস্ট্রি কোশ্চেন, ওইরকম স্টেটমেন্ট বেসড ওগুলো আসবে। সো মেন্সের জিএস অনেক বেশি প্রেডিক্টেবল, বাট প্রিলিমসের জিএস অনেক বেশি আনপ্রেডিক্টেবল। এবার যারা আর্টস নিয়ে পড়ে অনেকে, তাদের ক্ষেত্রে এই ম্যাথ কোয়ান্টামটা কেমন? কোয়ান্টিভ অ্যাপটিটিউড, দেখুন স্যার, এটা জেনারেলি সিলেবাস যদি দেখেন, আপনি সিলেবাস লেখা আছে একদম ডিট্টো মাধ্যমিক লেভেলের। আপনি ইন্ডিয়ার যে কোনো কম্পিটিটিভ এক্সাম নেন, ডব্লিউবিসিএস, আইএএস, ইউপিএসসি, সব বা সিজিএল, দেখে মনে হবে মাধ্যমিক লেভেলের সিলেবাস, যে কেউ করতে পারে। বাট কোশ্চেনটা ওরা একটু পেঁচিয়ে করে আর কি, মানে আইকিউ টেস্ট করে। কারণ একটা 6-এর ছেলে বা 7-এর ছেলে যদি প্রফিট লসের কোশ্চেন দেওয়া যায়, লাভ ক্ষতির, তাকে হয়তো দেবে যে এই কোশ্চেনের এই জিনিসের মূল্য ছিল এত টাকা, এরপর 30% লাভ হয়েছে, এটাকে যদি 60% লাভে বিক্রি করছে, কত টাকা বিক্রি করবে, ওরা করে দেবে। বাট এক্সামে কিন্তু ডিটো এই কোশ্চেন আসবে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে এদিক ওদিক করে আসবে আর কি। তাই যদি বেসিক্স বুক দরকার, বাংলা মিডিয়াম যদি হয় আর কি, আমি বলবো যে সব থেকে বেস্ট হয় আইসিএসসি বোর্ডের যে ম্যাথের বইগুলো পাওয়া যায়, আর এস আগরওয়ালের কিছু বই পাওয়া যায় আর কি, ওই বইগুলো 9-10 শেষ করতে হবে আগে। ওইটা শেষ করলে কি হবে, আপনার বেসিক্স তৈরি হয়ে গেল। শুধু ম্যাথ না, রিজনিং সহ। রিজনিংটার বই তো ওই আপনি বলেছেন আর এস আগরওয়াল, ওটা জাস্ট বেসিক্স ক্লিয়ার করবে আপনার। বাট এক্সামের জন্য আপনাকে সেই পড়তে হবে, কারণ রিজনিং প্রত্যেকটা এক্সামের আলাদা হয়। রেলের রিজনিং আলাদা, সিজিএলের রিজনিং আলাদা, ব্যাংকের রিজনিং আলাদা। তাই কোন এক্সামের জন্য পড়ছি এটা ইম্পর্টেন্ট। এখানে আমার কি কন্ট্রাকশন মনে হচ্ছে, এখানে তো আমি যে বুঝছি যে অ্যানালিটিক্যাল পাওয়ার খুব লাগবে। আমরা কিন্তু এই বোর্ডে মুখস্থ করছি, এটা কিন্তু এবার মুখস্থ করে ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে, বোর্ডের পরীক্ষায়, স্কুলের পরীক্ষা হচ্ছে। তাহলে পুরো এই যে যখন শিফট করছে আর কি চাকরির পরীক্ষার জন্য, তখন তোমরা কিন্তু পুরো সুইচ ওভার হয়ে যাচ্ছে, পুরোটা চেঞ্জ হবে। আর এইটাই প্লাস পয়েন্ট যারা আইসিএসসি বোর্ডে পড়ে, আমি ওদের সিলেবাস দেখেছি, ওদের সিলেবাসটা অনেক বেশি করে অল ইন্ডিয়া এক্সামের লেভেলের জন্য বানানো। তাই ওরা একটু বেনিফিট তো পাবেই, যারা আইসিএসসি বোর্ড থেকে পড়েছে তাদের জন্য বেনিফিট একটু আছে।
বাংলা বোর্ড থেকে যারা তাদের থেকে। আইসিএসসি সিবিএসসি আমি সিবিএসসির কোশ্চেন, সিবিএসসি এনসিইআরটি তো বই দরকার, হিস্ট্রি জিওগ্রাফি ম্যাথের কথা বলছি, ম্যাথের বইটা আইসিএসসি বোর্ডের অনেক বেটার, অনেক বেটার। যদি করার তাহলে এখন বাড়িতে প্র্যাকটিস করতেই পারে, ওই বেসিক হয়ে যাবে। বেসিক হওয়ার পর যদি কারোর ইচ্ছা থাকে আপনার সিজিএল, তাহলে দুটো বই পাওয়া যায় প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের, একটা হচ্ছে আপনার কিরণ পাবলিকেশন, একটা পিনাকেল। এবার পিনাকেল কিংবা ওখান থেকে আপনাকে ওই লাস্ট 5-7 বছরের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। ওইটা করার পর আপনি নিজের লেভেল বুঝতে পারবেন যে আচ্ছা আমি পাচ্ছি কি না, পারলে ভালো কথা, না পারলে তখন অনেকেই কোচিং দেয়, সেই কোচিং। এবার আমি কোচিংয়ে যখন আসলি, এবার তোর কি মনে হয় যে এই যে সিজিএল বা এসএসসির জন্য অফলাইন কোচিং কোথায় ভালো, অফলাইন থেকে অনলাইন যাচ্ছে? অফলাইন কোচিং কোথায়, মানে কলকাতা না দিল্লি যাওয়া দরকার আছে না বাড়ি থেকে? ওয়েস্ট বেঙ্গলের নেই, সত্যি কথা বলতে গেলে এই লেভেলের কোচিং, টপ লেভেল যেটা পাওয়া যায় এরকম নেই আর নেই। দিল্লি পয়সা নষ্ট হবে এখানে। দিল্লিতে গেলে দিল্লিতে গেলে হবে, কিন্তু এখন যেহেতু অনলাইনের যুগ এসেছে না, এখন অনেক ভালো ভালো স্যার আছে যারা ধরুন কি, যেমন গগন প্রতাপ আছে, ম্যাথামেটিক্স পড়ায়, আভা সায়নী আছে, তারপরে আপনার আরো অনেক দাদারা আছে যারা অনলাইনে পড়ায় আর কি, ওরা কোর্স খুব কম দামে বিক্রি করে। তো ওইটা নিয়ে বাড়িতে বসে প্র্যাকটিস করলে, তুই কি বলছিস প্রত্যেকটা মেন্সের যে চ্যাপ্টারগুলো আছে তাদের আলাদা আলাদা স্যার পাওয়া যায় অনলাইনে, তাদের পেড কোর্স কিনতে হবে, কিন্তু রেকর্ডেড ভিডিও না লাইভ ক্লাস হয়, দু রকমই হয়। মানে আমি প্রেফার করি রেকর্ডেড, কারণ রেকর্ডেডে আপনি আপনার ইচ্ছা মতো সবকিছু একসঙ্গে পেয়ে যাচ্ছেন। মনে করেন 22টা চ্যাপ্টার একসঙ্গে আপলোড করা আছে, আপনার দেখা গেল জিওমেট্রিতে প্রবলেম হয়, তো জিওমেট্রির জন্য আপনি খুললেন, ওখানে 16টা ভিডিও আছে, আপনি 16টা ভিডিও দেখে নোট বানিয়ে নিলেন, বাস হয়ে গেল। বাট যদি মানে লাইভ ক্লাস হয়, লাইভ ক্লাসে বা জিওমেট্রি করবে 3 মাস পরে, আর আমার লাগবে এখন লাগবে। আর এই এদের যে অনলাইন ক্লাস পর মক টেস্ট তো বলি যে কোনো প্ল্যাটফর্মে দেওয়া যায়, মক টেস্ট টেক্সট বুক দিতেই হবে আর কি, মানে সাবস্ক্রিপশন হয় আর কি, অনলাইন সাবস্ক্রিপশন। তো 1 বছরের জন্য টেক্সট বুক বেস্ট, কম দামে 400 টাকায় 1 বছর হয়ে যাবে আর কি। তো তোর কি মনে হয়, তো দুরকম অভিজ্ঞতা হলো, তুই বেলঘড়া থেকেছিস, আবার তুই বাড়িতে পড়াশোনা করেছিস আর কি। তো আমার বাড়ির হোমলি অ্যাটমসফিয়ারে ওই অনলাইন থেকে এখন সম্ভব, আগে হয়তো লকডাউনের আগে সম্ভব ছিল না, এখন সম্ভব, দিল্লিতে যেতে হতো। কিন্তু এখন যদি মনে করে যে বাড়িতে বসে কেউ করবে, সবাই শুধু নেট কানেকশন থাকতে হবে, ওয়াইফাই থাকতে হবে, একটা ফোন থাকতে হবে, একটা ল্যাপটপ যা ইচ্ছা হয়ে যাবে আরাম করে। আর প্র্যাকটিসটা মেনে যাবে, মহলটাকে দেখে আসতে হবে আর কি। ওখানে কি যদি দেখে আসতে পারেন যে ছেলেপিলে কি হারে পড়ছে, দেখে এসে বাড়িতে পড়তে হবে, 6-7 মাস থেকে আসতে হবে ওখানে, কিছু লাগে যে চলো এরা 18 ঘন্টা করে পড়ছে, ওই ফ্লেভারটা নিয়ে আসতে হবে। যে আর এখানকার ছেলেমেয়ে কি ভাবছে, হয়তো 7 ঘন্টা পড়ে ভাবছে বিশাল পড়ে ফেললাম আর কি। ওই যে আমি ভুবন যেটা বললো যে রাত্রি জেগে যে লাইব্রেরি করে, আমি জানি দিল্লিতে লাইব্রেরি ভাড়া পাওয়া যায়, এবং সেখানে ওরা ওই রাত জেগে কামরা টাইপের আর কি, খোপ টাইপের, এইটুকু ছোট একটা জায়গা, সেই খোপে ওরা লাইব্রেরি থাকে, বই থাকে সাফিসিয়েন্ট, সেটা ভাড়া নিয়ে যে ছেলেটা ওখানে ওই লেভেলে খাটছে, আর আমরা বাড়িতে বসে কমফোর্ট জোনে বাস করছি, ওদের সঙ্গে কম্পিট করা সম্ভব না। এটা এই বাস্তবটা বুঝতে হবে, ওদের খিদে বেশি, ওরা বেশি স্যাক্রিফাইস করছে। আর দিনের শেষে কি হয়, যে ছেলেটা বেশি স্যাক্রিফাইস করে না, সে মেন্টাল অ্যাডভান্টেজে থাকে। আজকে উসেইন বোল্ট যখন 100 মিটার দৌড়তে যাচ্ছে, ও যে পরিমাণ প্র্যাকটিস করেছে, আমি যদি ওর পাশে গিয়ে দাঁড়াই একটু হালকা দৌড়ে পড়ে, আমার তো ও তো আমাকে দেখে মেন্টালি হারিয়ে দিবে ওখানে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, মাইকেল ফেলচারের গতকালকে পড়ছিলাম যে ওর তো সবচেয়ে বেশি গোল পেয়েছে কাতারে, তো বলছিল যে ওর 7 দিনই প্র্যাকটিস করবে না, 300 বার। বলছে আমি কেন করি, যদি সানডে যদি লস করতে, আমার কি 52টা দিন লস, তাহলে আমি 52টা দিন প্র্যাকটিস করছি, মানে মনে থেকে ওরা হয়তো সানডে করছে না, তাহলে আমি সব দিনই করছি, তাহলে আমি অটোমেটিক ওর থেকে এগিয়ে আসছি। সেইটা আমাকে ভাবতে হবে, মেন্টাল অ্যাডভান্টেজ আর কি। এটা তো ওখানে যারা পড়ে আর কি, তাদের মধ্যে খিদেটা বেশি হয়, তো আমাকে ওই খিদের সঙ্গে ম্যাচ করতে হলে আমরা বাড়িতে ওই সেম এনার্জি, ওই সেম ডেডিকেশন, সেম ফোকাস, সেম অনেস্টি আমাকে ইউজ করতে হবে। কিন্তু প্রচুর ডিস্ট্রাকশন চাই। এবার তুই বল ডিস্ট্রাকশন থেকে কি করে মুক্ত করবে? সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন সবথেকে ডিস্ট্রাকশন থেকে দূরে রাখার সবথেকে ব্যাপার হচ্ছে ফেল করো, বারবার ফেল করো, কারণ ফেল না করলে আমরা শিখি না আর কি, আমরা হিউম্যান, তো এবার ফেল না করলে আমরা নিজেদেরকে জেদ আসে না আর কি। এবার যারা উইদাউট ফেলে জেদ আসে তারা তো লেজেন্ড, কিন্তু আমাদের তা না, আমরা নর্মাল মানুষ, আমাকে বারবার ফেল করতে হবে, ও তো পাশের জোরে টেকে গেল, ও এগিয়ে যাচ্ছে, আমাকে এগোতে হবে, এইগুলো দরকার আমাদের। ইনপুট না হলে আমরা উপরের দিকে আউটপুট আসে না ঠিক মতো করে। তো আমি একদম, আর ফেলটা করলে তার লজ্জার কিছু নেই, কারণ যদি কেউ জীবনে বড় হয় উইদাউট ফেল করে বড়, সে বড় হওয়ার মধ্যে সে আনন্দ খুঁজে পাবে না। আর যদি আমি 4 বার ফেল করে 1 বার যদি পাই, নিজের লক্ষ্যে পৌঁছাতে পারি, সেটা আমাকে সারা জীবন পৃথিবীর যে কোনো যুদ্ধে যদি আমি যাই, যে কোনো জায়গায় যাই, যে কোনো জায়গা যেখানে আমার দরকার আর কি, মেন্টালি যে শক্তি দরকার, সেটা আমি পাবো ওখানে গিয়ে, কনফিডেন্সটা পাবো যে না আমি ওটা ক্র্যাক করেছি, যে কোনো কাজ করতে পারি আমি। এবার তুই তো প্রচুর পড়তিস, তাহলে এই যে তুই কি মেডিটেশন এরকম কিছু করতিস না? নরমালি ওই জেলটার জন্য মেডিটেশন করতাম আমি। যে বলে আমি কিছুদিন আগে গঙ্গার ধারে যে দিয়েছিলাম না, যে আমি বহরমপুরে গেলে গঙ্গা ধারে বসি আর কি, আমি রেগুলার বিকেলবেলায় গিয়ে আমি ওখানে গিয়ে সারাদিন যা পড়তাম সেটা আমি ওই ইন্ট্রোস্পেক্ট করতাম নিজের সঙ্গে, ভিজুয়ালাইজ করতাম, যে আমি প্লাস আমি ওটা ভাবতাম যদি এক্সাম হলে আমি গেছি,
এক্সাম হলে গিয়ে ওই 2 ঘন্টা 15 মিনিট মেন্সের জন্য আমি কি করছি আর কি, এই কোশ্চেনটা আসছে প্রতিদিন মনে মনে ভাবছি আমি প্রতিদিন ভাবতাম। ওই মেন্সটাকে আমি ওই 3 বছরের ভিতরে ব্রেনে দিয়েছি এক্সামে দেওয়ার আগে, বারবার রেগুলার দিতাম আমি, হ্যাঁ রেগুলার দিতাম। কারণ এই ভিজুয়ালাইজ এতটা সাহায্য করে, মানে আমি যখন এক্সাম দিয়েছিলাম মেন্সে আমার এরর একদমই কম ছিল আর কি, মানে নেগেটিভ হয়নি আমার, আমি যা করেছি সব ঠিক, যেগুলো জানি 100% অ্যাকুরেসি। তুই এতবার মনে দিয়েছিস ওটাকে? বারবার দিয়েছি এক্সাম আমি, ওই এক্সামটা বারবার দিয়েছি। 2 ঘন্টা 15 মিনিট এক্সাম ভিজুয়ালাইজ করতিস? না আমি ওটাকে 10 মিনিটে করতাম। হ্যাঁ হ্যাঁ 2 ঘন্টা 15 মিনিট করে 10 মিনিটে করতাম, বাট আমি পুরো জিনিসটাকে ওই ফাস্ট ফরওয়ার্ড করতাম মনের ভিতরে, যে এই কোশ্চেনটা আসছে এখন যদি এটা থাকে আমি যদি না পারি কিভাবে ওটাকে ডজ করে অন্য কোশ্চেনে যাব, এটা করতাম ভিতরে। আর এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। এটা আমি দেখি যারা মানে সফল হয়, দেখ সফল তো সব জায়গাতে সেই মন্ত্র একটাই হবে আর কি, এই যে ভিজুয়ালাইজ করাটা সত্যি মানে খুব কার্যকরী দরকার, খুব দরকার। যারা খেলোয়াড় তারাও সেই ওই বোলারটাকে প্রচুর খেলে, বিরাট কোহলি হচ্ছে দেখেছি, আমার সাক্ষাৎকার পড়েছি যে ওই বোলারটাকে মনে মনে খেলছে, কতবার খেলছে। এই যে এইগুলো পেপার পড়ে শিখেছি আর কি, কারণ আমি ছোটবেলায় যখন মানে আমি 7 থেকে পেপার পড়ি, তখন আনন্দবাজার পড়তাম দাদুর সঙ্গে। ওই আনন্দবাজারে আমি কিছু বুঝতাম না, শুধুমাত্র খেলার পেপারটা পড়তাম, পেজটা। তো ওখান থেকে পড়ে 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 ওই ওদের যে স্পোর্টস মেন্টালিটিটা, যে ওরা যতবারই হারুক না কেন, যখন পরের বার ক্রিজে যায় আবার 0 থেকে স্টার্ট করে। সচিনের 16,000 রান আছে, তাও যখন ফার্স্টে যায় আবার 0 থেকে শুরু করে। ও 0তে বোল্ডও হয়, তার মানে এমন না যে ও অবসর নিয়ে নিচ্ছে, ও পরের দিন যায় গিয়ে সেঞ্চুরি মারে। এটা হচ্ছে মেন্টালিটি, উইনার মেন্টালিটি এটাকে বলা হয়। বা উসেন বোল্ট ওই একটা 9 সেকেন্ডের দৌড়ের জন্য 4 বছর কি মানে স্যাক্রিফাইস করে আর কি, অলিম্পিক যারা খেলে অ্যাকচুয়ালি আর কি, মাইকেল ফেলপস, ওইটা নিতে হবে আর ওই মেন্টালিটি আমাদের নিতে হবে আর ওইটা। তবে এইসব চাকরির পরীক্ষায় মানে অন্তত ওই সর্বভারতীয় পরীক্ষা, এটা ভাবতে হবে এটা কিন্তু অল ইন্ডিয়া বেস পরীক্ষা, মানে আমাদের এতগুলো স্টেট দিচ্ছে আর কি। হ্যাঁ 42 লাখ ছেলেপিলে ফর্ম ফিল আপ করে, এক্সাম জেনারেল দেয় আপনার 26 থেকে 27 লাখ। 42 লাখ হয়তো আর 2 বছর পরে 50 দেবে, 60 দেবে, 1 কোটি দেবে, হয়তো 1 কোটি দিতে পারে, 1 কোটি দিতে পারে আর কি। বাট এই অ্যাকচুয়াল কম্পিটিশন কিন্তু 1 লাখের মধ্যে। যারা এক্সাম দেয় আর কি, মানে যারা ফর্ম ফিল আপ করে, ওই যে অনেকে থাকে না যে ঠিক আছে শুনলাম সিজিএল নামক একটা এক্সাম হয় যেখানে ভালো স্যালারি পাওয়া যায়, ফর্ম ফিল আপ করে দিই চল। ওরা ওই ভিড় কিন্তু 26 লাখের ভিড় না, ভিড় 1 লাখে, ওই 1 লাখ ছেলেপিলে পড়াশোনা করে দিয়ে। তবে মেন্স কত দিন করে মোটামুটি ক্লিয়ার? মেন্স আপনার ক্লিয়ার করে যা ভ্যাকান্সি থাকে তার 10 গুণ বা 8 গুণ। যদি আপনার এভারেজ ভ্যাকান্সি কিরকম থাকে? 6 থেকে 17 মধ্যে ভ্যারি করে, 6, 8, 17, কোনো বার বেশি হয়, কোনো বার 30,000। মানে আমরা যখন দিয়েছিলাম সে বছর কি ছিল, ব্যাকলগ ছিল একটা ভ্যাকান্সি, মানে যেটাকে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বলা হয়। তো পোস্টাল অ্যাসিস্ট্যান্টের ভ্যাকান্সিটা আমাদের ভ্যাকান্সির সঙ্গে অ্যাড করে দিয়েছিল 20,000, টোটাল ভ্যাকান্সি 17,000 এসেছিল। বাট ইন জেনারেল যদি আপনি সিজিএল এর ভ্যাকান্সি দেখেন 10,000 ভ্যাকান্সি মানে এভারেজ 10-12, তাহলে 8 গুণ মানে 80,000, 90,000, 90,000, 1 লাখ, 1 লাখ, হাইস্ট 1 লাখ। একটা সুবিধা দেখলাম সিজিএল আমি ইন্টারভিউ থাকে না, কারণ এখানে কোনো নেই, মানে আপনার মার্কসই আপনার। ইউপিএসসি তে এখন ইন্টারভিউটা অনেক সময় মানে প্রিলি মেন দেওয়ার পর ইন্টারভিউ থেকে বাচ্চাদের একটা মানে মন খারাপ করার কথা। কিন্তু যাদের প্রিলিমস মেন্স, যাদের মেন্সে নাম্বার বেশি থাকে তারা ইন্টারভিউ নাম্বার নিয়ে বেশি মাথা কামায় না। ইন্টারভিউ যে 130 বা 200 যাই পাক না কেন, কিন্তু যদি তার রিটার্নের নাম্বার ভালো থাকে তাহলে। তো এবার তুই তো তোর একটা অভিজ্ঞতা হলো আর কি, তো তুই যারা এখন ওয়েস্ট বেঙ্গল যারা পড়ছে আর কি, আমরা যদি যারা একদম 9, 10, 11, 5 বছর বলি, আমি ওর সময় 8, 9, 5 বছরে একটা পড়ছে, এটা গোল্ডেন পিরিয়ড, এটাকে 5 ইয়ার্স প্ল্যানিং আর কি। তো সেই সমস্ত গার্জেন বা ছাত্র আর কি বাংলা মিডিয়ামে পড়ছে, তাদের কিন্তু তুই বল যে তারা এখন থেকে যদি চাই কি করে তারা পড়বে। এবার জেনারেলি যতই পড়াশোনা করা হোক, দিনের শেষে চাকরি না পেলে সে পড়ার কোনো দাম নাই। বর্তমানে আমাদের বাঙালি মধ্যবিত্ত পরিবারে চাকরি দরকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো ছেলেপিলে টার্গেট থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের জব সিজিএল এর জন্য, যদি কেউ আর্টসেও পড়ে, তাহলে আমি বলবো যে সে ইউটিউবে গিয়ে জেনারেলি একটু সার্চ করে নেওয়ার মানে টপিকগুলো, যে সিজিএল এর কোয়ান্টে কী কী আসে, বেসিক ধারণা, যাতে করে সে যখন গ্র্যাজুয়েশনটা শেষ করবে তখন কি যেন সে মেন্টালি প্রিপেয়ার থাকে। আমরা যেমন মেন্টালি জিরো ছিলাম, তারা যেমন তা না থাকে আর কি, যে মেন্টালি যদি প্রিপেয়ার থাকে তাহলে এক্সাম আসছে আর কি, মানে গ্র্যাজুয়েশন শেষ হচ্ছে, নোটিফিকেশন আসছে, এক্সাম দিচ্ছে, চাকরি পেয়ে বেরিয়ে যাচ্ছে। সব থেকে শর্টকাট মেথড এটা। তার জন্য একটু ব্যাকয়ার্ডে পড়াশোনা করতে হবে, যেমন পেপার পড়তে হবে রেগুলার, তার সঙ্গে সঙ্গে এনসিআরটিটা পড়তে হবে। সে যেমনই হোক না কেন, সে হিস্ট্রির অনার্স পড়ুক বা জিওগ্রাফি পড়ুক, ম্যাথ পড়ুক, এনসিআরটি 8 to 12 পড়তে হবে, সব পড়তে হবে। তো এটা শুধুমাত্র যে সিজিএল এর জন্য না, সে ডাব্লিউবিসিএস দিলেও এনসিআরটি কাজে লাগবে, ইউপিএসসি দিলেও এনসিআরটি কাজে লাগবে। লস কিছু না আর কি। হ্যাঁ, মানে আমাদের তো ওয়ান স্ট্রিম পড়াশোনা করি আমরা, আইদার ফিজিক্স অনার্স অর ম্যাথ অনার্স কিংবা কেমিস্ট্রি, কিন্তু এর পাশাপাশি এগুলো পড়লে কি হয়, এগিয়ে থাকা যায় জীবন যুদ্ধে আর কি। আর কারণ কি, আমি নিজে যখন অনার্স পড়ছি দেখেছি যে অনার্স পড়ার পরে সাফিসিয়েন্ট টাইম থাকে আমাদের, অনেক টাইম নষ্ট করি সময়গুলো, ফালতু ঘুরে বেড়াই, সিনেমা দেখি। আমরা তো মোহনে এমন কোনো সিনেমা নেই যে দেখিনি তা, সত্যি কথা বলতে কি, যে সিনেমা এসছে সব দেখেছি। আর একদম ফার্স্ট ডে তো একটা ক্রেজ থাকে। মানে আমার এখনো মনে আছে তামাশা বলে একটা মুভি এসেছিল রণবীর কাপুরের,
আমরা 4 জন গিয়েছিলাম মুভি দেখতে মোহনে, ব্যালকনিতে আমরা 4 জন ছিলাম, আর কেউ ছিল না? কেউ ছিল না, মানে ফ্লপ মুভিটা জেনারেলি ওই সময়। তো আমরা এরকম ভাবে মুভি দেখেছি। তো ওই সময় কারণ টাইম বেঁচে যেত, ম্যাথমেটিক্স করতাম, রাত্রিবেলায় আসতাম, এসে গিয়ে এসে 8 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করতাম, বাকি তো সময় ফাঁকা। এবার ম্যাথে তো রেগুলার কলেজ যাওয়া দরকার হয় না, তো ওই টাইমগুলো আমরা ওইভাবে নষ্ট না করে এগুলো শোভনা কথা যে যদি কেউ গ্রাজুয়েশন করছো 4 বছর এখন গ্রাজুয়েশন করতে লাগে, সেই টাইমটাকে কাজে লাগাতে হবে তোমাকে ওয়াইজলি। 4 বছর লাগে না, কোন যে কোনো ফিজিক্স হোক, ম্যাথ হোক, ইংলিশ হোক, বাংলা হোক, 4 বছরের ফুল টাইম যে 24 ঘন্টা সময় পার ডে বলছে আর কি, 3 ঘন্টা লাগে না, 3 ঘন্টা। বাকি তো সারাদিন পড়ে থাকছে সারাদিন প্ল্যানিং। তখন থেকে যদি চাই তখন থেকে প্ল্যানিং করতে হবে, এটা বেস্ট হবে। এটা যদি পরবর্তী যারা খাচ্ছি মনে করছে। আমি অনেক ছেলেপেলে এখন গাইড করছি, যেমন আমাদের আছে ওদেরকে অরিজিৎ ফরিজিৎ ওরা কি করি আর কি। তো ওদেরকে আমি বলেছি ওটাই, তোরা যখন পরীক্ষা আসবে, ওদের তো সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, সেমিস্টার 2 মাস আগে থেকে পজ করে দিবি, বাকি যে 4 মাস থাকছে সেই 4 মাসে পড়াশোনা কর। আর এটা 10% পড়লে তো অনেক 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 10%। আমি এটাই বলেছি 4 বছর যারা, যেহেতু 4 বছর গ্র্যাজুয়েশন হয়ে গেল আর কি, তো যদি কেউ মনে শুধু অনার্সটাই ফোকাস দেবো আর কি, তাতে যদি 90% নম্বরও পায়, আমার মনে হয় তার থেকে বেটার 70 পেয়ে এই সমস্ত পাশে এগুলো 40% করে রাখা, 40% করে রাখা, এটা বুদ্ধিমানের কাজ। আমি এটা বারবার বলি, অনেকে হয়তো বলবে ঠিক আছে আমি এটাই বেশি করি, কিন্তু না, এটা ভুল মত। মানে এখনকার সময় শুধুমাত্র জ্ঞানী হলে হবে না, স্মার্ট হতে হবে। কারণ শুধুমাত্র জ্ঞানীর যুগ তো না এখন, ওই বেদের পিছন থেকে আমরা ফেলে এসেছি ওগুলো আজ থেকে 5000 বছর আগে। এখন জ্ঞানী দিয়ে কাজ চলে না, এখন সরকারও আমাদেরকে নিয়োগ করে আমাদের জ্ঞানী। একটা কথা বলছে কস্ট অফ রেশিও, কি বলছিল, কস্ট বেনিফিট রেশিও দেখতে হবে। মানে আমার কোনটা লাভবান হবে বেশি হবে, যে আমার কোনটা করলে আমি বেশি লাভবান হবে, এই জায়গাটা বুঝতে হবে আর কি। যত তারিখ পর্যন্ত সময়টা আমার মানে কম সময় লাগবে, আমার ওয়েস্টেজটা কম হবে, ওইটা আমাকে দেখতে হবে। হ্যাঁ, কারণ না হলে কি হবে না, ওই আমরা ইমোশনে জেনারেলি কলেজ টাইমটা বা এইচএস এর পর 11 12 প্লাস ওই 3 বছর 4 বছর যাই হোক, এখন ওই টাইমটাতে আমরা বেশি হাওয়ায় উড়ি। তো বাড়ি থেকে অনেকে ফার্স্ট টাইম বাইরে যায়, মেসে গিয়ে পড়াশোনা করে, তো পুরো স্বাধীনতা পেয়ে যায়, একদম স্বাধীনতা অনেকে হারিয়ে যায়, জেনারেলি হারিয়ে যায়। প্রচুর ছেলেপেলেকে দেখি যারা এক থেকে পুরো চলে যায়, মানে জিনিয়াস ছিল যারা মাধ্যমিকে, তারা গ্র্যাজুয়েশনে গিয়ে হারিয়ে গেছে, জাস্ট পড়াশোনা ছেড়ে গিয়ে আজকে অন্য কিছু করছে, বা যেটা ওরা মানে ডিজার্ভ করে সেটা পায়নি আর কি। কারণ কি ওই লাইফস্টাইলটা খারাপ হয়ে গেছে। ওইটা খুব ডিসিপ্লিন থাকা জরুরি। এখন দেখ শোভন, তোর বয়স কত বল? আমার এখন 27 প্লাস। 27। ও যদি একটু সময় লাগে, কারণ ও তো বললো যে 0 থেকে শুরু হলো, ও যদি ম্যাথমেটিক্স করতে হলে ও অলরেডি 25 6 এ জবটা পেয়ে যেত আর কি। তাহলে আমি বলছি একটা ছেলে 25 6 এ একটা সেন্টারও জব পেয়ে গেল, 25 বা 26 বা 27, কোনো প্রবলেম নেই, চাকরি করবে 60 বছর পর্যন্ত। তো এখন তো সবকিছু করতে পারবে। এখন আমি সব করতে পারি, আমার যত ইচ্ছা ছিল মুভি দেখা, আমার যেমন ইচ্ছা খুব বই পড়া, মানে এই অভ্যাসটা ওই কম্পিটিটিভ পড়তে গিয়ে হয়েছে আর কি। কিরকম ধরনের বই পড়িস? সব রকম। সেলফ হেল্প বই পড়িস? সিক্রেট বই দেখলাম। হ্যাঁ আছে, আমি এই বইগুলো পড়ি অল্প করে। এখন এটা পড়ছি আর কি, এই যে বইটা খুব ভালো বই আর কি, ম্যান সার্চ অফ মিনিং আর কি। হ্যাঁ, সার্চ ফর মিনিং, মানে এই যে হলোকাস্টে যে ওটা হয়েছিল না, যে ওই আপনার জার্মানিতে, সেই হলোকাস্টে গিয়ে মানুষের যে উইল পাওয়ার থাকে, যেখানে সবাই জানছে যে ওখানে যাওয়া মানে ওই কনসেন্ট্রেশন যে ক্যাম্প, ওই ক্যাম্পে গেলে তাকে মরতেই হবে আর কি, যে কোনো অত্যাচার করতো আর কি, সেখান থেকে দাঁড়িয়েও যে একটা মানুষ বেরিয়ে আসতে পারে, সেই কাহিনীটা। এইগুলো আমাদের ক্যারেক্টার বানায় আর কি, এই কাহিনীগুলো পড়া উচিত সবারই। এমনি আমিও তো সেলফ হেল্প বই এখন পড়ি, দেখেছিস আমি প্রচুর পড়ি, আমি ভালো লাগে আমার পড়তে। আমারও পড়াটা অনেক মানে নেশা, একটু অল্প অল্প করে পড়ি, বেশি না, হয়তো ডেইলি 1 পৃষ্ঠা করে পড়ছে আর কি। কিন্তু এটার একটা অন্য থট প্রসেস চলে আসে আর কি, মানে পজিটিভিটি আসে, এটা দেখা যায় না, এটা ফিল করতে হয়। আপনার কাছে একটা ভাইব আসবে। তো অনেকে এরকম বলে যে তুমি সব বই পড়ে কি হয়, তো কি হয় এর কোনো আমি উত্তর দিতে পারি না, তো কি হয় সে কি বলবো। ওই যে বললাম না, মানে একটা যদি প্রবলেম দেখেন, তাহলে আপনি এইভাবে পড়াশোনা করা একজন পড়াশোনা করা ব্যক্তির এক ধরনের অ্যাটিটিউড হবে, আর একজন না পড়াশোনা করা ব্যক্তির একটা অ্যাটিটিউড হবে। মানে পড়াশোনা মানে আমি শুধু তোর এই বই পড়াটা সে কে ধরালো ওকে? এই স্যার আমি ওই ছোট থেকে, মানে ওই যে বললাম না, গ্র্যাজুয়েশনের টাইম পর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পর থেকে এইটা আমার এসছে ভিতরে আর কি। কারণ ওই যে আমি ওই সময় আপনার নিউজ পেপার পড়তাম বাংলা, আমি আনন্দবাজার পত্রিকার ওই সময় যে অভিক সরকার ছিল না এডিটর, মানে আমি ওই কাছ থেকে অনেক কিছু শিখেছি আর কি, সত্যি কথা বলতে গিয়ে। মানে সামনাসামনি দেখিনি, কিন্তু ওনার লেখা থেকে, ওনার ক্যারেক্টার থেকে সবকিছু। এই এডিটরের কলামটা ডেইলি পড়তাম, সেটা 8 9 গিয়ে, 6 7 ওই সময়টা আমি শুধু মানে এমনি পেপার পড়তাম, মানে খেলার চ্যানেল এটা। তো ওখানে যে আনন্দবাজারে যে রবিবাসরীয় দিত বা ওইসব কিছু দিত, এডিটোরিয়াল পেপারে দেখবেন শনিবারের দিকে একটা নিচের দিকে বই সম্পর্কিত ইম্পর্টেন্ট কিছু বই, শনিবারে বইয়ের একটা রিভিউ দেয় আর কি। তো ওই সবগুলো থেকে আমি জানতে পারলাম যে আমার এইগুলো হচ্ছে ব্যাপার, এগুলো আমাকে জানতে হবে। এই দিকে আমার। আর এমনি ইংলিশ নোভেল পড়িস? হ্যাঁ, ইংলিশ নোভেল পড়ি আর কি। সেটা এখন মানে ওই মাঝে বন্ধ হয়ে গেছিল, 21 22 আমি কিছু পড়িনি। ওই সময় শুধুমাত্র এইটা নিয়ে পড়ে থাকতাম, আমি কি করে নাম্বার বাড়াতে হবে। তারপরে এখন চাকরি হয়ে গেছে, এখন অফিস থেকে আসার পর আমার হাতে অপরন্ত সময় থাকে। তো সবাই ছেলেপিলে যায়, ট্রেকিং করতে যায়, পাশেই আমাদের মেঘালয় আছে, তো আমিও যাই না, আমি পড়াশোনা করি আর। এইটাই আপাতত যেটুকু পেয়েছিস
ঠিক একদম এটা চেয়েছিলি, এটা চেয়েছিলাম, এটা ভিজুয়ালাইজ করেছিলাম, আর আমি এটাই পেয়েছি। এবং এর পিছনে আমার 0% মানে আমার নেই, আর রিগ্রেট নেই, যেটা পেয়েছি আমি এটা পেয়েছি, আমি এটা পেয়েছি, আমি পেয়েছি, খুশি। আমরাও খুব খুশি হতে বলতে কি মানে আমার খারাপ লাগতে এসেছে যেহেতু ভালো ছেলে ছিল, থাকে না ক্লাসের একটা, আমরা একটু সার্চ করি যে যাই যে এই ছেলেটা ছিল অ্যাকচুয়ালি ফার্স্ট সেকেন্ড থার্ড মনে থাকে সবার যত পেছনে। তো আমি বলতাম যে খোঁজ খবর নেওয়া বা ভাবতাম যে ছেলেগুলো কৌতূহল থাকে স্যারদের একটা, যে এই ছেলেগুলোকে পাশ করলে এত ভালো ছেলে ছিল, তো থাকে মাথায় একটা কাজ করে যে ছেলেটা কোথায় গেল আর কি, আলটিমেটলি হারিয়ে গেল নাকি। তো আমার একটা জেদ ছিল, যদি আমার টিচারের সঙ্গে দেখা করতে হয় জীবনে কিছু হওয়ার পর যাবো, আর আগে আমি দেখা করবো না, হয় এন্ড নাহলে জীবনে কিছু করে যাবো। তারপরে প্রথম আমি তো খোঁজ পোস্ট করেছি তখন জানলাম যে এটা পেয়ে ভালো কিছু পেয়েছে আর কি। তো তোকে আবার অভিনন্দন। আমাদের আমি ও মানে এবার অ্যাকচুয়ালি কি হয় যে মানে এমন হয়েছে না ভিডিও মধুরগুলো ছেলেদেরই হয়ে যাচ্ছে, কিন্তু একটা বাস্তব সত্যি কথা মধুরগুলোর এই এলাকার একটা পড়াশোনার পরিবেশও আছে, এবং যে বলো যাই বলো এই আছে, প্রচুর ছেলে চাকরি করে। আমি তো ভালো মানে একদম, আমি তো পুলিশ বা আমি আর্মি যদি ইন্টারভিউ নিতে আমার মনে হয় আমার চ্যানেলে মনে হয় 1000 ইন্টারভিউ চলবে আর কি। আমি একটু হাই প্রোফাইল ঠিক না, তবু একটু এইটার থেকে এদেরও নেবো, এদেরও সবারই নেবো আর কি, কিন্তু হয়তো সময় সুযোগ হয়ে উঠছে না, আমি সবার নেবো যারা তারাও অ্যাচিভ করেছে। আজকে যারা পুলিশ পেয়েছে, সঞ্জয় যেরকম পুলিশ পেয়েছে, আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পেয়েছে, আর আর্মি পেয়েছে, বিএসএফ পেয়েছে, এরাও যথেষ্ট কৃতিত্বের, কারণ ওটাই চেয়েছিল। নিলয় যেমন পুলিশ হতে চেয়েছিল, হ্যাঁ, তো নিলয় যেরকম ওদের পেয়েছে পুলিশ পেয়েছে, কেউ প্রাইমারি পেয়েছে, যেমন এই আমাদের সুমন পেয়েছে, ওই পরে আগে সোহেল আক্তার যে সমাপ্ত আছে, এরাও কিন্তু বেশ ভালো ছেলে, কিন্তু এরা ওদের প্রাইমারি পেয়ে গেছে আর কি, কিন্তু এরাও খারাপ না। সময় সুযোগ অনুসারে এদেরও নেবো, অবশ্যই নেবো আর কি। আমি ক্যামেরা খান বলছি, সময়টা আমাকে বের করতে হয়, আমি সময় নেবো। আর যেহেতু এরা কি এই যেরকম চলে যাবে হয়তো, তো নিচে সময় সুযোগ নেবো আর কি। কিন্তু কি হয় তাহলে আমরাও সত্যি গর্ব ফিল করি যে কিছু তো ছেলে, কারণ আমরা যা শিখেছি তো আপনাদের কাছ থেকে শিখেছি। তো এইবার এই যে ভালো লাগে মধুরকুলের এই ছেলেগুলো গর্ব, আমাদের স্কুলেও খুব গর্ব লাগে, ভালো লাগে আর কি। আর একটা স্যার মিথ থাকে না যে গ্রামের দিকে ছেলেপিলে বড় হতে পারে না, এই মিথটা কিন্তু আমাদের মধুরকুলের ছেলেপিলেরা ভেঙে দিয়েছে। অনেক বড় আমি আপনার টিভি থেকে দেখি আর কি, ওই চ্যানেল থেকে দেখি আর কি, অনেকেই যারা ভালো ভালো কাজ করছে আর কি, কেউ মেডিকেলে গেছে, কেউ আইআইটিতে গেছে। তো এই যে একটা তখন ইসরায়েলের সায়েন্টিস্ট অনেক বড়, ওর মানে অ্যাচিভমেন্ট অনেক বেশি, বেশি মানে তার আমি বলছি অল ইন্ডিয়া লেভেলে বলছি, মানে লেভেলটা আমি বলছি অল ইন্ডিয়া লেভেলে, মানে আমি বলছি এরা যারা ধরো ওয়েস্ট বেঙ্গলে যারা করছে জব তারা খারাপ না, কিন্তু ধর একটা ধর আমি যখন অল ইন্ডিয়া লেভেলে ধরো একটা যখন পরীক্ষা দিয়েছিল আর কি, ওর টপ 20 টপ চলে এসেছিল, তাহলে বিজ্ঞানীদের মধ্যে বলছি চান্স পাওয়া। আমাদের অমিতাভ বচ্চনের যে ছেলে অল ইন্ডিয়া যে পরীক্ষাগুলো দিচ্ছে এমএসিতে টপ 10 চলে আসছে, এগুলো হচ্ছে বিশাল অ্যাচিভমেন্ট। কিন্তু ইন্ডিয়ার মধ্যে টপ 10 চলে আসা, টপ 20 চলে আসা মানে একটা কলেজে তো টপ সেকেন্ড হয়ে গেছে অল ইন্ডিয়া বেসিসে, কিন্তু বিশাল ব্যাপার। কিন্তু তো সেইগুলো তো আমাদের একটু গর্ব, অবশ্যই গর্ব আর কি। ও যে জবটা পেয়েছে যথেষ্ট গর্ব আমরা অনুভব করি। আজকে দীপায়ন যেটা চাকরিটা পেয়ে গেল আর কি, এই যে কলেজ পাস করে এটা পেয়ে গেল, এগুলো অবশ্যই গর্ব করার মতনই জিনিস আর কি। প্রোফাইল ঘাটতে গেলে হ্যাঁ বিভিন্ন স্কুলের একটা সম্পদ থাকে, সেই ছেলেগুলো তো একটা স্কুলকে রিপ্রেজেন্ট করে, যে ঠিক আছে আমি যেরকম আমার ছেলে জগন্নাথ স্কুলে পড়তে, আমি যে জগন্নাথ পড়েছি, আজকে জগন্নাথ স্কুলে বহু ছেলে পেয়েছে, আজকে ডোমকল বিডি থেকে বহু ছেলে পাবে। প্রত্যেকটা স্কুলে একটা সম্পদ থাকে, মানুষ প্রাক্তনী যাকে বলা হয় আর কি। আর আমরা যে আইআইটি যে এত রিচ কালচার আমরা বলি না যে আইআইটি মানে এত কিছু, বিকজ আইআইটি শুধুমাত্র পড়াশোনার জন্য আইআইটি না, আইআইটিতে কি আছে, ওদের একটা কালচার আছে, যারা ওখান থেকে পাস আউট করে বেরিয়ে যায় তাদের একটা সংগঠন আছে। মনে করা যায় কোনো একজন গ্রুপ আছে, সে গুগলের আজকে সিইও হয়েছে, সে চাইবে কি সেই কলেজে সেই ইউনিভার্সিটি আইআইটি ছেলেপিলেকে নেওয়া আর বেশি করে নিয়ে যায়, সুন্দর খড়গপুর থেকে ছেলেপিলেকে বেশি নেয়। তো এই যে একটা ব্যাপার থাকে, টান থাকে একটা, এটা একটা প্লাস পয়েন্ট। তো আমাদের যদি ছেলে মেয়ে আরো বড় জায়গায় যায় তার তো টান থাকবে, যে হয়তো কোনোদিন একদিন গিয়ে স্কুলের ছেলেপিলেকে বললাম যে এই কেরিয়ার অপরচুনিটি আছে, তোমরা এই জন্য পড়াশোনা করো, এইটা ওদেরকে সুবিধা করবে, প্লাস এলাকাটাকে আরো উন্নতি করবে, কারণ একটা এলাকা তো সেই ইন্ডিভিজুয়ালি তৈরি হয়। এবার আমার একটা বলছি আমি, শোভন হয়তো ছুটি আছে পরের বার যখন আসবে আমরাও স্কুল আলোচনা করবো, যদি সেরকম হয়, আর আমাদের আমি ভেবেছি এরকম, আমি ভাবছিলাম যে ভিডিও তো হচ্ছে আর কি, যদি তোদেরকে দিয়ে একটা ক্যারিয়ার কাউন্সিলিং করা যায় স্কুলের ছাত্র ছেলেদেরকে, একদম ডাইরেক্ট শুনবে। আমি তো এখানে ক্যামেরা শুনছে, ভিডিও দেখছে, ঠিক আছে, সব ছেলে তো শুনছেও না, কিন্তু তারা পেলো এরকম জব আর কি, বা সব রকম ধরনের তারা পেশায় আছে যুক্ত, তারা পেয়ে গেছে মধুরকুল থেকে। আমি স্কুলেও প্রস্তাব রেখেছি আর কি, আমাদের যে আছে এখন টিআইজি বা তারা বলছি এরকম করে কেমন হয় একটা মোটিভেশনাল ক্লাস, ক্যারিয়ার কাউন্সিলিং ক্লাস, তাহলে ওরাও আইডিয়াটা পাবে আর কি, যে বর্তমানে কি চলছে আর কি, যে 9-10 যারা পড়ছে তারাও স্বপ্ন দেখবে, দাদারা পেয়েছে আমি পেতে পারি। কিন্তু আমি কেন বলছি বলতে, আমি যদি 9-10 ছেলেদের কি হতে চাস, এখন সেরকম ডিম নেই। এই যে রিলস দেখে বলে আইএস হয়েছে, কিন্তু আইএস হতে গেলে সেটা জানে না, বা ডক্টর হবো, কিন্তু ডক্টরে কি দেখে, ডক্টরের লাইফস্টাইলে দেখে আর কি, কিন্তু ওটা পেতে গেলে যে দরকার সেই গাইডলাইনটাও জানে না। ডাক্তারের লাইফটা শুধুমাত্র পয়সা দিয়ে দেখলাম, ওদের লাইফটা সব থেকে কঠিন। আমরা তো অনলি পেন খাতায় বসে বসে কাজ করি। কালকে একটা পোস্ট দেখলাম ওয়াসিমের না কার
আজকে দেখলাম আর কি, দেখলাম 2টোর সময় ও প্রেসক্রিপশন লিখছে, মানে ভোর 2টো। স্যাক্রিফাইসটা তো আলাদা, এটা কিন্তু দেখতে হবে যে 2টো 3টে কোন ব্যাপার না, এত পেশেন্ট দেখতে হবে আর কি। তোমাকে শুধু ওই জবটাকে ভালোবাসলে হবে না, ওই জবটার প্রত্যেকটা যে ডিফিকাল্টিস গুলো দেখতে হবে। হ্যাঁ, যে আমি শুধুমাত্র ডাক্তারি করছি ফর টাকার জন্য না। এই যে পুলিশ গুলো যারা হয়, ওরা আইপিএল খেলা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে, ওরা তো মাঠের দিকে তাকিয়ে থাকে, মানে আমার সরি দর্শকের দিকে তাকিয়ে থাকে। পুজোর সময় কোনো ছুটি থাকে না এদের, কি স্যাক্রিফাইস করে, পরিবার নিয়ে আমরা ঘুরতে যাই, আর আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য পুলিশ থাকে আর কি। এদের স্যাক্রিফাইস বিশাল কিন্তু। তো আর্মি, পুলিশ বা ডাক্তার, এদের আলাদা রকম একটা সম্মান আছে এবং ওদের ডিউটি আছে, ডিউটি রেসপন্সিবিলিটি অনেক বেশি আছে আর কি। মানে আমরা চাকরি করি, ওরা চাকরি করে না, দায়িত্ব পালন করে, ওরা সার্ভিস দেয়। হ্যাঁ, ওদের দায়িত্ব অনেক বেশি। বা আপনি টিচার, এটা জেনারেলি জব না, টিচারই একটা জব না, এটা একটা মানে কি বলবো, একটা ভগবানের আশীর্বাদ, সবাই পায় না এটা। কারণ আপনারা ধরুন সিস্টেম বানাচ্ছেন, আপনারা আমাদেরকে বানান, আমরা বাইরে গিয়ে হয়তো সিস্টেম বানাই আমরা, বাট আপনাদের হাতে আমরা তৈরি হয়েছি। তাই টিচারের গুরুত্ব মানে অসাধারণ যাকে বলা হয়। এটা কেউ বোঝে না আর কি। এবং বর্তমান সমাজে টিচারের গুরুত্ব হয়তো একটু হলেও কমে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যারা তৈরি হচ্ছে তারা তো কারো হাতে তৈরি হচ্ছে, পরবর্তীকালে সমাজে একটা বড় জায়গায় যাচ্ছে। কারণ স্বপ্ন তো আপনাদের থেকেই দেখা শিখেছি, আমরা জানতামই কি যে পড়াশোনা করে কিছু হওয়া যায় না, এই পিছনে এই এত মানে আমাদের এখানে তো কোনো সুযোগ সুবিধা নেই, না সেরকম কিছু নেই। আমাদের একটা পেপার নিতে গেলে আপনাকে ডঙ্কুল যেতে হয়। সেরকম জায়গায় দাঁড়িয়ে যদি কিছু হওয়ার ইচ্ছা থাকে, যেমন সাইকুল স্যারকে দেখে আমরা অনেক শিখেছিলাম। আমিও বলি সাইকুল স্যার, সায়েন্সে যে আকৃষ্ট হওয়া, সে সাইকুল স্যারকে দেখে হওয়া, আপনাদের কাছ থেকে দেখে শেখা যে পরিশ্রম করে চাকরি পাওয়া যায়, এগুলো সব শিখেছি। টিচারের গুরুত্ব অপরিসীম, টিচার ডাক্তার এগুলো আলাদা ব্যাপার। আমরা পেন খাতা নিয়ে বসে টাকার হিসাব হয়তো সরকার রাখছে আর কি, কিন্তু সমাজ তো আপনারা তৈরি করেন। তো এবার ভিডিও শেষে চলে এসেছি, সুমন্তকে আবার অভিনন্দন, খুব ভালো লাগছে, গর্ব হচ্ছে। তো তুই মধুরপুর স্কুলের একটা যেহেতু প্রাক্তনী আর কি, তো সেই স্কুল সম্পর্কে যদি কিছু বলিস, স্কুলে যদি কোনো তোর কোনো মানে স্কুল সম্পর্কে তখনকার ছিল আর কি, সেই সময়কার ক্লাস পরিবেশ বা স্যারদের সম্পর্কে বা ওভারঅল স্কুল সম্পর্কে বললে, আমার যারা স্কুলে যারা প্রাক্তন স্যার তারা তো তোকে শুনবে, ভালো লাগবে তারা। মানে আমরা যখন স্কুলে যাই ক্লাস 5-এ, তখন এত বড় বিল্ডিং ছিল না। জেনারেলি 6-7 থেকে শুরু হয়, যে 50 বছরের যে পূর্তি উৎসব হয় না, তারপর থেকে আমাদের ই শেপের যে স্কুলটা এখন উপর থেকে দেখলে ই লাগে, তো সেইটার বিল্ডিং তখনই শুরু হয় আর কি। তো আমরা প্রথমে 7-8 পর্যন্ত ফ্যানও ছিল না, গরমের সময় আমরা এমনি বিনা এতে ক্লাস করতাম আমরা, কিন্তু ক্লাস হতো আনন্দের, কারণ কি আমাদের ওই ক্লাস 11টা থেকে 4:30 পর্যন্ত রেগুলার ক্লাস। এমনও হয়েছে দেখা গেল কোনো একজন টিচার আসেননি, বাড়িতে হয়তো কোনো অসুবিধা হয়েছে, সেই ক্লাসে আমরা বসে থাকিনি, হেড স্যার কাউকে না কাউকে পাঠাতো, ক্লাস করতাম, ক্লাস করে বাড়ি আসতাম। এবং এটা একটা ভালো জিনিস ছিল কি, যে আমাদের সময় ওই স্কুলের যে ক্লাসটা এত সুন্দর হতো, যাতে করে টিউশন পড়া দরকার হয়নি। আমি তো ক্লাস 10 পর্যন্ত শুধুমাত্র ম্যাথ ইংলিশটা আপনার কাছে পড়তে দিতাম, 9-10 একবার পড়তে গেছিলাম, ওই শেষ। না ফিজিক্স পড়েছি, না বায়োলজি পড়েছি, কিছু পড়িনি। কারণ কি স্কুলে এতটাই ভালো ক্লাস হতো আমাদের, যে ওই পড়া হয়ে যেত। আনোয়ারুল স্যারের যে ক্লাসগুলো আর কি, বাংলা, আমি তো কবিতা, আমার মুখস্থ বিদ্যা খুব খারাপ, আমি করতেই পারি না মুখস্থ, কিন্তু আনোয়ারুল স্যারের ক্লাস মুখস্থ করার জন্য আমি কবিতা মুখস্থ করেছি, সেই অনেক কবিতা ছিল আর কি। তো মধুরপুর স্কুল থেকে আমাদের ক্যারেক্টার তৈরি হয়েছে, মধুরপুর স্কুল থেকে আমাদের স্বপ্ন তৈরি হয়েছে, মধুরপুর স্কুলে আমাদের গর্ব, ওখান থেকে অনেক বড় বড় ভালো ভালো ছেলেপেলে বেরিয়েছে। তো আমি চাই ভবিষ্যতে আরও ভালো ছেলেপেলে বেরোক, স্কুলের নাম হোক এবং ওভারঅল পুরো এলাকার নাম হোক। কারণ ইন্ডিভিজুয়াল দিয়ে তৈরি হয় পুরো এলাকা, এবং সেই ইন্ডিভিজুয়াল যখন ভালো কিছু করে স্কুল থেকে বেরিয়ে, সে স্কুলের গর্ব, টিচারের গর্ব, এবং তার সঙ্গে সঙ্গে সমাজের গর্ব হয়। অবশ্যই। আর এলাকার কিছু হলে না, তখন সামগ্রিক একটা ভাইব চলে আসে, মানে একটা খাটার কি হয় যে বলে না, পাটনা একটা পাড়া আছে যেখানে আইএস থাকে, মানে একজন পেলে তাকে দেখে অন্যরা উপরে, এটা খুব কাজ দেয়। এই ভাইবটা খুব জরুরি আমাদের মানে আরো বড় কিছু করার জন্য আর কি, যে একটা সামনে এরকম মানে আমরা আমাদের জেনারেশন এই জায়গায় আমাদের পরের জেনারেশন এর থেকে বেটার যাবে, তবেই মানে গ্রোথ হচ্ছে, বোঝা যাবে আর কি। এটা ভাইবটা খুব জরুরি, ভাইব দরকার, একে অপরকে সাহায্য করা খুব জরুরি, কোলাবোরেশনটা খুব জরুরি দরকার। একা একা থাকা হয় না, আমরা তো সামাজিক প্রাণী না, তো সবাইকে মিলে সিস্টেম বানাতে হবে, যাতে করে সবাই ফ্রিলি, সবাই থিঙ্কিং থাকুক, আমরা সবাই মানুষকে হিউম্যানিটি দিয়ে দেখি আর কি, জাতি ধর্ম বর্ণ দেখে লাভ নেই। স্কুলে আমরা ওইটাই শিখেছি, আমাদের মধ্যে যে এখনো ওই একসঙ্গে বড় হওয়া, একসঙ্গে থাকা, এটা আজও আমাদের অটুট আছে। আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করেছি, তাই ওই ভেদাভেদ জীবনে তৈরি হয়নি আমাদের। সত্যি আমাদের স্কুলে আমরা 50-50 থাকি আর কি, মানে এরকম হিন্দু মুসলিম থাকি, কিন্তু আমাদের সঞ্জু বলছে বা শোভন বলছে, আমরা আলাদা করে ওদের দেখিনি, কতবার খেতে গেছি, ওরা আমাদের বাড়িতে খেতে এসেছে, একসঙ্গে ঘুরতে গেছি, তো এটাই আলাদা জিনিস, যেটা আস্তে আস্তে এখন ফেড আপ হচ্ছে অনেক। বাট আমরা গর্ব করি যে না, আমরা এখনো এই কালচারে বিলং করি, এবং এখানে আমাদের বন্ধুগুলো এখনো সেই ধরে রেখেছি আর কি, সাইকোলজিটা, যে আমরা সবাই এক।
এটা স্কুল থেকে পাওয়া, এটা স্কুল থেকে পাওয়া, এটা স্কুলে সম্ভব আর কি। আমাদের স্কুল বলে না, এটা পশ্চিমবঙ্গের সব স্কুলে এটা এই একই পরিবেশ আছে আর কি। এবং এই পরিবেশটা হয়তো পরবর্তীকালে এই যে বন্ধুত্ব হচ্ছে পরবর্তীকালে সমাজটাকে ধরে রাখতে সাহায্য করবে। মানে আজকে হয়তো পরবর্তীকালে জানি না কি হবে আর কি, কিন্তু এই স্কুলের যে বন্ধুত্ব, আমি পশ্চিমবঙ্গের যে কোনো স্কুল বলছি, যে কোনো এলাকা বলছি, যে কোনো ব্লক বলছি, এই যে স্কুলের যে একটা বন্ধুত্বের পরিবেশ তৈরি হচ্ছে, এটা তো সমাজ একটা জায়গায় যাচ্ছে, তখন যদি কোনো সমস্যা হয় এই বন্ধুত্বটা কিন্তু সমাজটাকে টিকিয়ে রাখবে। এটা বুঝতে হবে, খুব মানে বড় ব্যাপার কিন্তু এটা। এই স্কুলের বন্ধুত্ব কিন্তু পরবর্তীকালে সমাজকে ধরে রাখবে, এটা সাধারণ থাকে। আমরা হয়তো অনেক কলিগ আছে বা অনেক হবে আর কি, বাট স্কুল কলেজের বন্ধুরা হচ্ছে কি বলুন তো, ওই বন্ধু সারা জীবন থাকবে, কারণ ওখানে কোনো ডিমান্ড ছিল না কোনো কিছু, বাট একটা বন্ড ছিল, বন্ডটা স্কুল থেকে কলেজ থেকে পাওয়া আর কি। সম্বন্ধে আমার অভিনন্দন। আর যদি এরকম তোকে আমি অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম, স্কুলে এরকম ইচ্ছা আছে আমাদের অনেকের, যে এরকম যদি কেরিয়ার কাউন্সিলিং বা মোটিভেশনাল ক্লাস হয়, অনেক মধ্যবিদ্যালয় প্রাক্তনী যারা বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছে, ছোট বড় যে কোনো, তাদেরকে নিয়ে যদি কেরিয়ার কাউন্সিলিং দরকার আছে, আমার মনে হয় খুব দরকার এটা। যে ভিডিওটা দেখছে ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে ফিজিক্যালি কেউ গিয়ে বলে আর কি, মোটিভেট করে, তাহলে ছেলেরা একটু আরো অনুপ্রাণিত হবে আর কি। বা যে পড়ার প্রসেসটা আর কি, যে কি পদ্ধতিতে পড়বো, কি ট্রেন্ডে চলছে আর কি, পেপার পড়াটা আর কি, এগুলো খুব জরুরি আর কি। তো তোদের এগুলো হয়তো সিলেবাসে নেই, কিন্তু এটা সিলেবাসের বাইরে বেরিয়ে যদি একটু আমরা এগিয়ে যাই না, তাহলে আমরা অল ইন্ডিয়া এক্সাম বা যে কোনো এক্সাম ক্র্যাক করতে সুবিধা পাবো আর কি। তো সেরকম আমরা আশা করছি আরো এরকম উদ্যোগ নেবো আর কি। তো অনেক অনেক অভিনন্দন, আর সত্যি গর্ব অনুভব হচ্ছে। আর তুইও চেষ্টা করিস যে এই জায়গায় পৌঁছলি, যদি আরো কিছু ছেলে পেলেকে হেল্প করা যায় আর কি, একটা প্ল্যাটফর্ম পেলি, সেটা আরো যদি তোরা হাত ধরে আরো কিছু ছেলে পায়, তাহলে তা আরো ভালো হবে। ইচ্ছা যে বাংলা থেকে আরো লোক আসুক আর কি আমাদের ডিপার্টমেন্টে, চেষ্টা করি, এটা দরকার আর কি। তো এটাই, এরকম ভিডিও দেখুন, আর খুব ভালো লাগলো আর কি। আর যারা একটা গাইডলাইনও সিজিএল এসএসসি দিল আর কি, এই কটা পরীক্ষা কিন্তু রেগুলার হয়, ইউপিএসসি প্রত্যেক বছর হয়, ইউপিএসসির এই পরীক্ষাটা, সিজিএলটা হয়, এসএসসি যেটা হয়, আর কিছু পরীক্ষা বল তুই, সিডিএসটা যেটা হয়, সিডিএস হয় প্রত্যেক বছর, এটা কিন্তু মানে একদম রেগুলার হয় এবং এক বছরের মধ্যে জয়েনিং হয়ে যায় আর কি। তুমি যদি এই পরীক্ষায় ফোকাস করো, তুমি কিন্তু হয়তো ভ্যাকান্সি কম থাকে আর কি, কিন্তু তুমি জব পাবে ডেফিনেটলি। মানে টার্গেট থাকে না, টার্গেটটা ফুলফিল করা যায়, তার জন্য তৈরি করতে হবে। এই প্রিপারেশনটা খুব জরুরি আর কি। ওই স্যাক্রিফাইসটা দরকার, কিছু স্যাক্রিফাইস দরকার আর কি, এবং পড়াশোনা ঠিকভাবে করতে হবে। চলো, শুভেচ্ছা রইলো। তোমরাও খাটো, এরকম করে যারা খাটছো তারা ডিমোটিভেট হয়েও না আর কি। আর ধৈর্য, আমি শোভনের সব থেকে যেটা বড় বলবো, ও 3 বছর ম্যাথমেটিক্স করার পর যে জিরো থেকে শুরু করে ধৈর্যটা, আমি ওকে, ও চাকরি পাওয়ার পর আমি মাঝখানে গ্যাপটাই আমি যদিন পেলি, তুই আমি সত্যি বলতে একটা কথা মাথায় এসেছিল, যে ধৈর্য, অসীম ধৈর্য ধরেছে ও। তো প্রিপারেশনটা জানতো আর কি, কেটেছে ও, দারুণ কেটেছে বলছে, সবসময় পড়েছে, কিন্তু এই যে ধৈর্য ধরে থাকা না, ফারানাও তাই আর কি। ফারানা আমাদের পেয়েছে, জয়েন্ট ভিডিও পেয়েছে বিসিএস এর, ধৈর্য, একই ব্যাচের স্টুডেন্ট আর কি। এই যে 5-6 বছর ধৈর্য ধরে লেগে থাকা, এই ধৈর্য যদি ধরে থাকো তুমি, ডেফিনেটলি চাকরি পাবে আর কি। এটা একদম আমি শিওর। একটা উদাহরণ শোভন আছে, ফারান আছে, একদম আমার কাছের উদাহরণ বলছি, একদম মানে একদম প্রত্যক্ষ জ্বলন্ত উদাহরণ আর কি। ধৈর্য ধরে রাখলে ডেফিনেটলি ভালো জব পাওয়া যায় আর কি। যেটা মানে একটা কি বলবো, তুমি যদি বলো তোমার হয়তো তুমি ডিজার্ভ করছো আর কি, সেই রকম ডিজার্ভিং তুমি একটা জব পেতে পারো যদি তোমার ধৈর্য থাকে এবং ডেডিকেশন, হার্ডওয়ার্ক থাকবে, সব কাজে থাকতে হবে, কিন্তু পেশেন্স খুব জরুরি দরকার ঢোকার জন্য, রেসে ঢোকার জন্য। তো লাস্ট মেসেজ তুই দিয়ে শেষ করবো, একটা মেসেজ দে। মেসেজ এটাই যে মানে কখনো পিছন ফিরে তাকাতে নেই সবকিছু নিয়ে। মানে জেনারেলি যেটা তুমি ভেবে শুরু করেছিলে, অলওয়েজ আমি ওটাই বলি, তুমি যে কোনো ফিল্ডে থাকো, অ্যাজ এ ক্রিকেটার হও বা ফুটবলার হও বা এডুকেশন ফিল্ডে, যেখানে থাকো না কেন, যা ভেবে শুরু করেছিলে তা না হওয়া পর্যন্ত থেমো না, লেগে থাকো, অবভিয়াসলি ইউ উইল সাকসিড ওয়ান ডে। থ্যাংক ইউ, নমস্কার সকলকে। আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যে এক্সামের মক টেস্ট দেওয়ার পর একটা ডায়েরি অফ মিস্টেক্সের বই দরকার, খাতা দরকার, যেখানে গিয়ে আমরা মকে যে ভুলগুলো করি সেটা ওখানে লিখে রাখতে হবে, যাতে পরের মকে গিয়ে সেটা ভুল না হয় আর কি। তো ডায়েরি অফ মিস্টেক্স খুব দরকার। মানে আমার যে ভুলগুলো ছিল সেগুলো একদম, মানে আমি ডায়েরিতে লিখে রাখবো যে আমার ম্যাথামেটিক্স থেকে এই কোশ্চেন ভুল হয়েছে, রিজনিং থেকে এই কোশ্চেনটা ভুল হয়েছে, তো এর একটা, বা জিএস থেকে এই কোশ্চেন ভুল এসেছে, তো আমি সেটা মিস্টেক্সের একটা লিখে রাখবো, যাতে আমি পরের মকে যাওয়ার আগে ওই ডায়েরিটা একবার পড়ে গিয়ে পরের মকে বসবো, যাতে করে আমার নির্ভুল হয়। ওকে, ঠিক আছে।